চলিত ট্রেনে লিডার লেবার পেইন উঠল, অথচ তার বাচ্চা প্রসবের ডেটের এখনো 17 দিন বাকি। সে ব্যথায় কুকড়ে রোদ্দুর হিমের হাঁটু চেপে বলল, হিম, যত দ্রুত সম্ভব ডাক্তার নিয়ে আসো, আমি মরে যাচ্ছি। লিডার এক হাত তার শাশুড়ি মা ধরে আছে, খসে পড়া আর এক হাত তার শ্বশুর মশাই ধরল। রোদ্দুর তাদের ফ্রন্ট সিটে বসেছিল। সে বসা থেকে দাঁড়িয়ে পড়ল, চিন্তিত কণ্ঠে বলল, চলন্ত ট্রেনে ডক্টর পাবো কোথায় ভাবি? আবার গাইনি বিশেষজ্ঞ লাগবে? তুমি তো বিপদে ফেলে দিলে ভাবি। শুধু বিপদ না, যাকে বলে মহাবিপদ। মহাসাগর, মহাবিশ্ব, মহাসচিব যেমন, তেমনি মহাবিপদ। রোদ্দুরের একমাত্র জননী হাসিরা বেগম মুখ থমথমে করে বললেন, অযথা পেশাল পারবি না হিম, ডাক্তার ধরে নিয়ে আয় তো। কত করে বললাম আমাকে প্রাইভেট মেডিকেলে ডাক্তারি পড়াও, শুনলে না তো। এখন এই ক্রিটিক্যাল মোমেন্টে দেখিয়ে দিতাম রোদ্দুর হিমের খেল। রোদ্দুরের বাবা উসমান আলী অনবরত দোয়া দরুদ পড়ে লিডার মাথায় ফু দিচ্ছেন, কিন্তু তাতে তেমন কাজ হচ্ছে না। লিডার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। উসমান আলী তৃতীয়বারের মতো লিডার মাথায় আল্লাহর কালাম পড়া ফু দিয়ে সামান্য থুতু ছিটালেন। তারপর রোদ্দুরের দিকে ভয়ানক চোখ করে গম্ভীর কণ্ঠে বললেন, ভিকুপ, আমার চোখের সামনে থেকে দূর হ, তোর মুখ দেখতে চাই না। তোমাদের এই মহাবিপদে রেখে আমি কোথায় যাব বাবা? আমার যে মহাহৃদয়, তুমি বরং আমার মুখ দেখতে না চাইলে আমার মুখের দিকে তাকিও না, সিম্পল। উসমান আলী বাজখাই গলায় বললেন, আর 2 মিনিট যদি সামনে খাম্বার মতো দাঁড়িয়ে থাকিস, তাহলে তোকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিব। ধাক্কা দিয়ে ফেলে দিতে না পারলে আমি বাকি জীবনটা ছাগলের মতো ম্যামে করে কাটানোর শপথ করলাম। আমি হলাম ওয়ান ওয়ার্ল্ড ম্যান। অবস্থা বেগতিক দেখে হাজিরা বেগমের কপাল কুঁচকে গেল। তিনি কঠোর গলায় বললেন, হিম, তুই এক্ষুনি কেবিনের বাইরে যা, সারা ট্রেন খুঁজে নে, দেখ কোনো ডাক্তার পাস কিনা। লীরা ব্যথায় কুকড়ে উঠছে বারবার, অস্পষ্টভাবে কিছু একটা বলছে। দেখেই বোঝা যাচ্ছে কি পরিমাণ কষ্ট হচ্ছে। রোদ্দুর দুঃখিত মনে 3 বার বলল, আহারে আহারে আহারে। তারপর সান্ত্বনার সুরে বলল, সন্তান জন্ম দেওয়া কি কষ্টকর কাজ ভাবি? ভাগ্যিস মেয়ে হয়ে জন্ম হয়নি। তুমি টেনশন করো না, আমি ফু দিয়ে ডাক্তার সাথে নিয়ে আসছি। একটু কষ্ট করো আমার লক্ষ্মী ভাবি। সে ঝড়ের বেগে কেবিনের বাইরে এলো। বাইরে থেকে কেবিনের দরজা টেনে দিল। পাশাপাশি 2 সিটার প্রথম শ্রেণীর স্লিপিং বার্থ টিকিট সংগ্রহ করা ছিল। কথা ছিল একটাতে হাজিরা বেগম আর লীরা যাবে, আর একটাতে রোদ্দুর আর উসমান আলী যাবে। কিন্তু ট্রেন মাঝপথে আসার পর অনাকাঙ্ক্ষিত ভাবে লীরার লেবার পেইন উঠে গেছে। রোদ্দুর পাশের কেবিনটাতে ঢুকলো। ফোনটা পকেট থেকে বের করে তার বড় ভাইকে ফোন করতে নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টালো। এই অবস্থায় ভাই তো কিছু করতে পারবে না, একটা জিনিস বাদে, সেটা হলো টেনশন। সে ফোনটা ব্যাগের চিপায় রেখে কেবিন থেকে বের হলো। চলন্ত ট্রেনে প্রচুর ফোন চুরি হয়, আগে থেকে সাবধানতা অবলম্বন করা ভালো। ট্রেনের এক হাত করিডোর ধরে ওঠানামার দরজার কাছে এলো রোদ্দুর। এসি করা বগি হওয়ায় বেশি মানুষ নেই। বন্ধ দরজার কাছে 4 জন পুরুষ আর 2 জন বয়স্ক মহিলা উদাস ভঙ্গিতে বসে আছে। রোদ্দুরকে দেখে তারা একটু ঘাবড়ে গেল। তাদের ভয় মিশ্রিত চোখের দিকে চেয়ে রোদ্দুর প্রশ্রয়ের হাসি হাসল, কিন্তু কারো মুখভঙ্গির কোনরূপ বিকৃত ঘটল না, ফলে পরিবর্তন সাধিতও হল না। এদের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে কেউ পেশাদার ডাক্তার নয়। তবুও রোদ্দুর একবার জিজ্ঞেস করলো, আপনাদের মধ্যে কেউ ডাক্তার আছে? আমার কাছের একজনের লেবার পেইন উঠেছে। লোকগুলো উত্তর দিল না, তবে ক্রমেই তাদের চোখে মুখে বিরক্তি ফুটে উঠেছে। হয়তো এটা লেবার পেইন কি সেটাই জানে না। রোদ্দুর আর সময় ব্যয় করল না, সামনে এগিয়ে গিয়ে পরবর্তী বগিতে জিজ্ঞেস করলো, কিন্তু কোনো ডাক্তার খুঁজে পেল না। তার পরের বগিতে ভিড়ের জন্য ঢুকতে পারল না। সে উল্টে ঘুরে তাদের বগিতে এলো। অ্যানাউন্সমেন্ট রুমটা খুঁজে বের করতে হবে, সেখানে মাইক্রোস্পিকারে ঝরঝরে কণ্ঠে বলতে হবে, সম্মানিত যাত্রীবৃন্দ, খুবই দুঃখের সহিত জানানো যাচ্ছে যে আমাদের এই চলমান ট্রেনে একটা নারীর লেবার পেইন উঠেছে। তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন। কোনো ডাক্তার যদি থেকে থাকেন তাহলে অতি সত্বর এসি বগির 13 নম্বর কেবিনে যোগাযোগ করুন। জানেনই তো যান বাঁচানো ফরজ, তাই দ্রুত যোগাযোগ করুন। এছাড়া আর উপায় নেই। কিন্তু সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্ট চোখে পড়ছে না। তারা সাহায্য করতে পারত। রোদ্দুর চিন্তিত মুখে কেবিনের দিকে এগুলো। দরজা টেনে খোলার আগেই লীরা ভাবির চিৎকার ভেসে এলো। হাজিরা বেগম কান্না মিশ্রিত কণ্ঠে বলছেন, বৌমা, আর একটু সহ্য করো, আর 2টা স্টেশন পর ট্রেন থামবে, তখন ব্যবস্থা নিব।
তার বাবা উসমান আলী থমথমে গলায় বললেন, হাজু, এক কাজ করি, ইমার্জেন্সি চেন টেনে ট্রেন থামিয়ে দিই, কি বলো? রোদ্দুরের বাবা তার মাকে আদর করে হাজু বলে ডাকে। হাজেরা থেকে হাজু। ক্লাস 7-এ থাকতে সে একবার মাকে হাজু বলেছিল। তার মা 13 ঘন্টা ভাত দেয়নি। কত বৈষম্য! মেনে নেওয়া চাই? আলবাত মেনে নেওয়া যায় না, কিন্তু সে ভালো ছেলে বলে মেনে নিয়েছে। বাবার চেইন টেনে ট্রেন থামানোর আইডিয়াটা রোদ্দুরের পছন্দ হয়েছে। পুরো হুলুস তুলুস একটা কাণ্ড হবে। সবাই জানবে নবজাতক একজন পৃথিবীতে আসছে। নবজাতকটির সারা জীবন বলে বেড়ানোর মতো চমৎকার একটি গল্প হবে। বুড়ো বয়সে নাতি নাতনিদের পাশে বসিয়ে বলবে, জানিস আমার জন্মের সময় কি হয়েছিল? ট্রেনের মধ্যে মাঝ জঙ্গলে মায়ের ব্যথা শুরু হলো। কোথাও ডাক্তার পাওয়া যাচ্ছিল না। আমার কাকু কি করলো জানিস? এমার্জেন্সি চেইন টেনে ট্রেন থামিয়ে দিল। বুঝলি, কাকু খুব সাহসী ছিলেন। কাকুর মতো মানুষ এক পিসি হয়। কাকু তো। সে কেবিনে ঢোকার আগে তার মা চেঁচিয়ে বাবাকে বললেন, তোমার যত সব গাঁজাখড়ি কথা। চেন টেনে এই মাঝ জঙ্গলের ভিতর ট্রেন থামিয়ে কোন মহান কাজ করবে শুনি? তার সে এখানে বসে না থেকে ট্রেনে খোঁজ করো কোনো ডাক্তার পাও কিনা। মায়ের কথা বাবা কখনো অগ্রাহ্য করে না। তার মানে বাবা এখন কেবিন থেকে বের হবে, তার আগেই রোদ্দুরকে সরে পড়তে হবে। সে দ্রুত করিডর ধরে সামনে এগুলো। বুফে কারের দিকে গিয়ে দেখা যাক কাউকে পাওয়া যায় কিনা। তাছাড়া তারা টেনশনে প্রচন্ড চা পিপাসে পেয়েছে। পরপর 3 কাপ চা না খেলে মাথার জ্যাম ছাড়বে না। হোয়াট ননসেন্স! মেয়েলি একটা রাগী কণ্ঠ রোদ্দুরের কানে এসে বাজল। সামনে তাকাতে তার চোখ ছানা পড়া। তার সামনে সাক্ষাৎ ডানাকাটা পরী দাঁড়িয়ে আছে। রাগী পরী, যার বিরক্তিতে কপালে দুটো ভাঁজের সৃষ্টি হয়েছে। সেই ভাঁজ দুটো যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। পরীটা চোখ তুলে তাকালো। সঙ্গে সঙ্গে রোদ্দুরের ভেতর স্লথ গতিতে ঝোড়ো হাওয়া বয়ে গেল। তার বুক ধড়ফড় করছে, গলা শুকিয়ে আসছে, শরীর একদম ছেড়ে দিয়েছে, হাত পা অস্বর হয়ে আসছে। হার্টের প্রতিটা বিটে যেন তুমুল বেগে শব্দ সৃষ্টি হচ্ছে। সে বুকের বাপাশে হাত চেপে বিড়বিড় করে বলল, ও মাই গড! ততক্ষণে মেয়েটা জামা ছেড়ে বিরক্তি ছড়া কণ্ঠে বলে উঠল, পেছন থেকে পুলিশ ধরা পড়েছে, চোরের মতো দৌড়াচ্ছেন কেন? 10 মিনিটস দাঁড়িয়ে থেকে চা কিনলাম আর আপনি 2 সেকেন্ডে সেটা ঢেলে দিলেন। রোদ্দুরের টনক নড়ল। তার সামনের পরীটার বিরক্তির কারণ বুঝতে পারল। অসাবধানতা বশত মেয়েটার সাথে তার ধাক্কা লেগেছে, যার কারণে তার হাতের 1 টাইম চায়ের গ্লাস চলকে সব চা ঢেলে গেছে। মেয়েটাকে রোদ্দুরের মনে ধরেছে, শুধু ধরেনি, সুপার গ্লুর মতো আটকে গেছে। রোদ্দুর কণ্ঠে মধু ঢেলে বলল, মন প্রাণ ঢেলে সরি বলছি। আমি এক্ষুনি আপনাকে 20 কাপ চা দিচ্ছি। লাগবে না, এই চোখ দুটো দেখে চলার জন্য দিয়েছে। নেক্সট টাইম থেকে তার যথাযথ ব্যবহার করবেন। রোদ্দুর মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার দিকে চেয়ে আছে। কণ্ঠে ভালোবাসা নিবেদন করে বলল, আমি তো তাই করছি, চোখের যথাযথ ব্যবহার করছি। মেয়েটার চোখের দৃষ্টি শকুনের মতো তীক্ষ্ণ হলো। এক পলক রোদ্দুরের পা থেকে মাথা পর্যন্ত পরক করে বিড়বিড় করে বলল, সাইকো। মেয়েটা চলে যেতে উদ্যত হতেই রোদ্দুরের মনে পড়ল, মেয়েটার নাম তো জানা হলো না। ম্যারিড কিনা সেটাও জানতে হবে। সরাসরি জিজ্ঞেস করবে? নিশ্চিত বলবে না। সে হঠাৎ একগাল হেসে বলল, আরে ম্যাডাম, আপনাকে স্যার ডাকছে। রোদ্দুর স্পষ্ট বুঝতে পারছে মেয়েটার ভ্রু যুগল কুচকে যাচ্ছে। সে কুচকানো চোখে মুখে বলল, কোন স্যার? হ্যাঁ, আপনার হাজবেন্ড। ওদিকে দাঁড়িয়ে দেখলাম, আমাকে বলল আপনাকে ডেকে দিতে। তাড়াহুড়ো করে আসতে ধাক্কা লেগে গেল। সরি ফর দ্যাট। আপনি আমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছেন, সেটা বেশ বুঝতে পারছি। তার জন্য এত মিথ্যে বলতে হবে? ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আনম্যারিড। গুড বাই। মেয়েটা ঘুরে দাঁড়ানোর আগেই রোদ্দুর ঝটপট বলল, কিন্তু আমি তো মিথ্যে বলছি না ম্যাডাম। আই এম ড্যাম শিওর একটা টাক মাথার মোটাসোটা লোক আপনাকে ডাকছে। আপনার নাম বন্যা না? আপনার হাজবেন্ড আদর করে ব্যাং বলে ডাকে? পানিতে যার বসবাস। বন্যা আমাদের বাসার কাজের মেয়েটির নাম। 1988 সালের বন্যায় তার জন্ম বলে বন্যা নাম রেখেছে তার মা। আমার বাবা শর্ট ফর্মে তাকে বন বলে ডাকে। আমি ওহি, অজান্তা ওহি। আই উইশ আমাদের আর দেখা না হোক। রোদ্দুরকে পরম হেলাফেলা করে পাশ কাটিয়ে ওহি নামক মেয়েটা এগিয়ে গেল। রোদ্দুর এক দৃষ্টিতে সেদিকে চেয়ে রয়েছে। সে মুচকি হেসে মনে মনে বলল, অজান্তা আমার বোকা পড়ি। শুধু আই কেন, চোখ, নাক, কান, যকৃত, ফুসফুস, হার্ট সব উইশ করবে যে আমাদের আবার দেখা হবে।
ওহি রোবটের মতো মেপে মেপে পা ফেলে সামনে এগিয়ে যাচ্ছে। কিছু দূর এগিয়ে যেতে রোদ্দুরের মস্তিষ্ক খোলসা হলো। ওহি নামক মেয়েটার গায়ে তো সাদা অ্যাপ্রন, তার মানে নিশ্চিত ডাক্তার। ধুর, ভাবির কথা বেমালুম ভুলে গেছে। সে এক দৌড়ে ওহির কাছে গিয়ে সাদা অ্যাপ্রনের নিচের অংশ টেনে ধরল। হড়বড় করে বলল, ডক্টর, মিস অজান্তা ওহি, আমার লেবার পেইন উঠেছে, প্লিজ বাঁচান ডক্টর। ওহি বিস্ফোরিত নয়নে রোদ্দুরের পেটের দিকে তাকালো। চোখ সরিয়ে অ্যাপ্রনের নিচের অংশ হাত থেকে একটানে ছাড়িয়ে নিল। বিস্ময় মাখা গলায় বলে উঠল, কি উঠেছে? লেবার পেইন ডক্টর, প্লিজ একটু হেল্প করুন। লেবার পেন কখন ওঠে জানেন? রোদ্দুর কয়েক সেকেন্ড স্থির দৃষ্টি নিক্ষেপ করল। পরক্ষণে দুহাতে নিচের পরনের মেরুন রঙের শার্টটার কলার উঁচু করল। গোটানো হাতায় আরেকবার ছুঁয়ে দিল। ডান হাতে মাথার পরিপাটি চুলগুলো আরেকবার ব্রাশ করে বলল, অজান্তা, আপনি কিন্তু আমায় আন্ডার এস্টিমেট করছেন। আমি কে সে বিষয়ে আপনার কোনো আইডিয়া আছে আপনার? না, নেই। আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে হার্ড সাবজেক্ট। আমাকে ধারণ করা এত সহজ নয়। সূত্রের সহজ ও বিকল্প পদ্ধতি অনুসিদ্ধান্তের মতো আমার একটা সহজ রূপ আছে। সেটা হলো, আমি একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চুয়েট থেকে 3rd ডিভিশনে পাশ করেছি। এই রোদ্দুর হিমের কাজ পছন্দ না বলে কোনো জব করছি না। রোদ্দুর হিম, রাইট? লেবার পেন কখন ওঠে বলেন? আমি জানি না, জানতে চাই। হ্যাঁ, ডেলিভারি পেইন। ওহি নিজের মুখে হাত রাখলো। স্বাভাবিক কণ্ঠে বলল, তাহলে কোন যুক্তিতে বলছেন আপনার লেবার পেন উঠেছে? আপনি মা হতে চলেছেন? রোদ্দুর অবাক কণ্ঠে বলল, মিস অজান্তা ওহি, আপনি কি মানসিকভাবে সুস্থ? আমার তো মনে হচ্ছে না। আমি মা হব কেন? বিয়েই তো করিনি। তাছাড়া বিয়ে করলে বড় জোর বাবা হব। মা তো হবে আপনার মতো কোনো নারী। তাহলে বললেন যে আপনার লেবার পেন উঠেছে? নাউজুবিল্লাহ, আমি তো বললাম আমার ভাবির লেবার পেইন উঠেছে। আপনি ভুল শুনেছেন। তাই বলে এতটা ভুল? আচ্ছা, বাদ দিলাম। আপনি প্লিজ এবার আমার সাথে আসুন। ওহির সন্দেহের দৃষ্টিতে রোদ্দুরের দিকে তাকালো। ছেলেটাকে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। চালচলন, কথাবার্তা ভয়ানক সন্দেহজনক। সে আর মাথা ঘামালো না। রোদ্দুরকে সম্পূর্ণ ইগনোর করে সামনে এগিয়ে যেতে রোদ্দুর আবার সাদা অ্যাপ্রনের নিচের অংশ টেনে ধরল। ওহি বিরক্তি নিয়ে বলল, আপনি তো ভারী অসভ্য। টানাটানি করছেন কেন? ছাড়ুন বলছি। রোদ্দুর চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে বলল, ভাবির অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে। আমার একটিমাত্র ভাইয়ের এই একটিমাত্র বউ। আপনি প্লিজ আসুন। এই একটু দূরে 13 নম্বর কেবিনে পেশেন্ট। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি একটা কিন্তু অর্থাৎ পাট। বুঝতে পেরেছেন? আমি সত্যি বলছি ডক্টর, এবার কিন্তু আপনাকে জোর করে নিয়ে যাব। ওহি বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে না গেলে তুলে নিয়ে যাবে? এই ভরা ট্রেনে আনুমানিক 700 যাত্রীদের মাঝে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। সে এক ঝটকায় অ্যাপ্রন টেনে ঘুরে দাঁড়ালো। রোদ্দুর লম্বা একটা দম নিল, থুতু ছিটিয়ে বুকে ফু দিল। সে এখন সাংঘাতিক একটা কর্ম করবে, খুবই সাংঘাতিক। ট্রেনের লম্বা করিডোরের দুই পাশে সে নজর বোলালো, কাউকে চোখে পড়ছে না। অতঃপর সে দ্রুত কয়েক পা এগিয়ে গিয়ে হ্যাচকা টানে ওহিকে নিজের দিকে ঘোরালো। ওহির বিস্ময় মিশ্রিত মুখের দিকে না তাকিয়ে এক ঝটকায় তাকে কোলে তুলে নিল। তারপর দিল ভো দৌড়। মনে মনে উল্টো কাউন্ট শুরু করলো। তার হিসেব মতে মেয়েটার বিস্ময় ভাব কাটতে 10 থেকে 12 সেকেন্ড লাগবে। তারপর সে চিৎকার করবে। তার চিৎকার করার আগেই লীরা ভাবির কেবিনে পৌঁছতে হবে। কেবিনে পেশেন্ট দেখে এই মেয়ের সব ভুল ভেঙে যাবে। সে মনে মনে কাউন্টডাউন শুরু করলো। 8, 7, 6, 5, 4, 3, 2। কেবিনের দরজা খোলার আগে ঠাস করে রোদ্দুরের গালে চর পড়ল। থাপ্পড় খেয়ে ভয়ানক চমকে উঠল সে। বিস্ফোরিত নয়নে তার দুহাতের মাঝে শায়িত অবস্থায় থাকা ওহির দিকে তাকালো। ওহির চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে, যার একটুখানি আছে রোদ্দুরের ভেতরটা পুড়ে ছারখার হয়ে গেল। নিজেকে সামলে ছাড়া ছাড়া ভাবে বলল, অজান্তা, আপনি আমার কোলে উঠে থাপ্পড় মারলেন। তাছাড়া কি করবো? বাবু বলে গলা জড়িয়ে ধরবো? এক্ষুনি নিচে নামান বলছি। নেহায়েত আমার হাত দুটো বন্দি বলে বেঁচে গেলেন, না হলে আপনার গালেও দুটো পড়তো। থাপ্পড় নয়, চুমু। বলে রোদ্দুর অপেক্ষা করল না। হাত দুটো ঢিলে করে ছেড়ে দিতে ওহি ভয়ার্ত চেহারায় গলা জড়িয়ে ধরল। শেষ মুহূর্তে রোদ্দুর ধরে ফেলল। তার ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটুকু সারা মুখে বিস্তৃত হলো। সে এক পায়ে কেবিনের দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ওহিকে নামিয়ে দিয়ে এক নিঃশ্বাসে বলল, মা, ভাবি,
ডক্টর নিয়ে এসেছি। আমি বাইরে অপেক্ষা করছি, কিছু লাগলে অবশ্যই জানাবে। রোদ্দুর দ্রুত বাইরে বের হয়ে দরজা টেনে লাগিয়ে দিল। দরজার সাথে পিঠ লাগাতে তার হাত পা নিস্তেজ হয়ে আসলো। সে বুকে হাত চেপে পা টান টান করে ফ্লোরে বসে পড়ল। চোখ বন্ধ করে দীর্ঘ সময় নিয়ে ফুসফুস ভরে শ্বাস নিল। মেয়েটাকে কোলে তোলার পর থেকেই তার দম বন্ধ হয়ে আসছিল। কি এক অসহ্যকর ছোঁয়া, দম বন্ধ করা অনুভূতি। মেয়েটাকে ছুঁয়ে দেওয়ার পরও সে যে বেঁচে আছে এই অনেক। আপনি কি অসুস্থ? রোদ্দুর মাথা তুলে তাকিয়ে দেখলো সাদা পোশাকের অ্যাটেন্ডেন্ট। বাম হাতে একটা নোটপ্যাড, ডান হাতে কালো কলম। কলমের হেড নেই। সে ছন্নছাড়া দৃষ্টি মেলে বলল, আমাকে কি দেখে অসুস্থ মনে হচ্ছে ব্রাদার? এভাবে পা ছড়িয়ে বসে আছেন কেন? এখানে বসে থাকা যাবে না, এগুলো নিয়ম বহির্ভূত, স্পেশাল কেবিন এগুলো, সরে যান। রোদ্দুর উঠে দাঁড়ালো। অ্যাটেন্ডেন্টের দিকে চেয়ে বলল, ব্রাদার, এই দুটো কেবিনে আমি পরিবার নিয়ে যাচ্ছি। তাহলে বাইরে কেন এভাবে? লোকটার দৃষ্টি সরু হচ্ছে। রোদ্দুর হেলাফেলা করে কিছু বলার চেষ্টা করতে কেবিনের দরজা একটুখানি খুলে গেল। ভেতরে ওহির ভয়ার্ত মুখ দেখা গেল। সে ফ্যাসফেসে গলায় বলল, মিস্টার রোদ্দুর, এই বরাবর যান, গিয়ে 19 নম্বর কেবিনে নক করুন। মধ্যবয়স্ক এক লোক বের হবে। আমার বাবা উনি, ওনাকে গিয়ে বলুন যে আমার ডাক্তারি ব্যাগটা এক্ষুনি দরকার। দিতে নিমরাজি হলে বাবাকে সাথে করে নিয়ে আসবেন, দ্রুত যান। রোদ্দুর মাথা নেড়ে ছুট লাগালো। ওহি অ্যাটেন্ডেন্টের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, একটা ঘটনা ঘটে গেছে। এই কেবিনে একজন অন্তঃসত্ত্বা মেয়ে যাচ্ছিল। আকস্মিক ভাবে তার ডেলিভারি পেন উঠেছে। রোগীর পানি ভাঙা শুরু হয়ে গেছে। মিনিট 20 মধ্যে বাচ্চা হবে। আপনি কি এই রুমের এসিটা বন্ধ করে দিতে পারবেন? অ্যাটেন্ডেন্ট মাথা চুলকে বলল, ম্যাডাম, এটা সরকারি ট্রেন, কোনো জিনিসের ইয়াত্তা নেই। ট্রেনের বেশ কিছু কেবিনের রিমোট কন্ট্রোল নেই, অটো চলে, তবুও আমি ব্যবস্থা করছি। লোকটা চলে যেতে ওহি দরজা আটকে দিল। সে এগিয়ে গিয়ে লীরা নামক মেয়েটাকে ফ্লোরে আধশোয়া করে রাখলো। ডেলিভারিতে তেমন জটিলতা দেখা যাচ্ছে না, তবুও তার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসতে চাইছে। সে মনকে নিয়ন্ত্রণ করার চাবিকাঠি মস্তিষ্কে দিয়ে দিল। ঝরঝরে গলায় বলল, আন্টি, কিছু এক্সট্রা কাপড় বের করুন। হাজেরা বেগম পাশ থেকে লাগেজ টেনে তার বেশ কিছু নতুন শাড়ি বের করে দিল। পানির বোতলটা পাশেই ছিল। ওহি সেটার মুখ খুলে রাখলো। কেবিনের দরজায় টোকা পড়ছে। সে এক হাত বাড়িয়ে নিজের কালো চামড়ার ব্যাগটা ভেতরে টেনে নিল। প্রয়োজনীয় জিনিস বের করে লীরার পা উঁচু করে ধরল। লীরার চোখ মুখ ব্যথায় নীল হয়ে গেছে। মুখ দিয়ে অস্ফুট শব্দ করছে। নিজেকে ভেঙে চুরে নতুন করে গড়ছে যেন। হঠাৎ এক আর্ত চিৎকার দিয়ে নিস্তেজ হয়ে গেল সে। প্লাসেন্টার সঙ্গে শিশুর সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এখনো নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া শুরু হয়নি। ওহি শিশুটির পিঠে ছোট্ট একটা থাবা দিল। তৎক্ষণাৎ শিশুটি কাঁদতে শুরু করলো। যেন তেন কান্না নয়, গগন বিদারী চিৎকার। তার ফুসফুস সচল হয়েছে। মারাত্মক সুন্দর পৃথিবীতে সে প্রবেশ করল। কত না বিস্ময় তার চোখে। খুশিতেই ওহির চোখ ভিজে উঠল। তার ইন্টার্ন সহ 1.5 বছরের ডাক্তারি জীবনে এত খুশি কোনোদিন হয়নি। অপার আনন্দ নিয়ে সে শিশুটিকে বলল, অনেত্র সৌন্দর্যের এই পৃথিবীতে তোমায় স্বাগতম লিটন অ্যাঞ্জেল, ওয়েলকাম। ওসমান আলী বেকায়দায় পড়েছে। এই মুহূর্তে তাকে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হচ্ছে। ভেতরে ভেতরে ছটফটের চরম পর্যায়ে পৌঁছে গেছেন তিনি, কিন্তু কিছু করতে পারছেন না। চোখের সামনে যেন সর্ষে ফুল দেখছেন। তিনি ঝপ করে বুফে কারের বেঞ্চে বসে পড়লেন। তার মূলত দুটো সমস্যা দেখা দিয়েছে। প্রথম সমস্যা হলো অজু করার পানি পাচ্ছেন না। লীরার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। লীরাও সুস্থ আছে। সেই উপলক্ষে তিনি শুকরানা নামাজ আদায় করবেন, অথচ অজুর পানি মিলছে না। দুপুরের দিকে বিমানবন্দর স্টেশন থেকে অজু করে তিনি ট্রেনে উঠেছিলেন। তাদের উদ্দেশ্য খুলনা। পথের মধ্যে তিনি অজুর কথা ভুলে রোদ্দুরকে মনে মনে বৃষ্টি ভাষায় গালি দিয়েছেন। গালি দেওয়ার পরও অজু থাকার কথা না। দ্বিতীয় সমস্যা হলো ট্রেন চলছে এলোমেলো গতিতে, স্বল্প পদক্ষেপ অনুসরণ করে, কখনো উত্তর দিকে তো কখনো দক্ষিণ দিকে। একটু পরপর বাঘ ঘুরছে। এখন তার মনে খটকা লাগছে কোন দিক হয়ে নামাজ আদায় করবে। মনে মনে নিজেকেও জঘন্য একটা গালি দিলেন তিনি। এই বিষয়ে আগে থেকে হাদিস জেনে রাখা উচিত ছিল, অথবা মসজিদের বড় ইমামের থেকে জেনে স্মরণে রাখা উচিত ছিল। এত বড় উচিত কাজ না করার জন্য নিজেকে ঠাস করে থাপ্পড় মারতে ইচ্ছে করছে তার। আরে ওসমান আলী যে চাকাচ্ছেন নাকি? ওসমান আলী চোখ তুলে তাকিয়ে দেখলেন তার চেয়ে একটু বয়স্ক একটা লোক কিছুটা কুঁজো হয়ে দাঁড়িয়ে আছে। লোকটির মুখ হাসি হাসি, মাথার সম্পূর্ণ চুল সাদা,
গায়ে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি। তাকে অনেকটা মুনি ঋষিদের মতো লাগছে। এই লোকটিকে তিনি চেনেন, লীরা মায়ের চিকিৎসা করা সেই ডাক্তার মেয়েটির বাবা জনাব লুৎফর রহমান ইনি। তিনি মুখে জোরপূর্বক হাসি টেনে বললেন, চা আমি পছন্দ করি না, বসে বসে আরাম করছি। লুৎফর রহমান এসে ওসমান আলীর পাশে বসলেন। এক কাপ চা হাতে নিয়ে বললেন, আপনাকে দেখে তো মনে হচ্ছে না বসে থেকে আরাম পাচ্ছেন ভাই সাহেব। তা ঠিক বলছেন, আরাম পাচ্ছি না। লুডো খেলবেন? ওসমান আলী ভয়াবহভাবে চমকে উঠলেন। অভ্যাসবশত মাথাটার টুপিতে হাত ছুঁয়ে দেখলেন ঠিক আছে কিনা। কি সর্বনেশে কথাবার্তা! তিনি গলার স্বর চেঁচিয়ে বললেন, কি খেলবো? লুডু। আপনাদের গন্তব্য খুলনা, আমাদেরও। খুলনা পৌঁছাতে এখনো অনেক সময় লাগবে। চলুন, সময় কাটানোর জন্য কয়েকবার লুডো খেলি। আপনি চলন্ত ট্রেনে লুডো কোথায় পেলেন? লুৎফর রহমান চায়ের কাপে পর পর কয়েক চুমুক দিলেন। মুখ দিয়ে সুখানুভূতির শব্দ করে বললেন, আমার মেয়ে ওই কাজ, যে কোনো জার্নিতে সে লুডো নিয়ে যাবে এবং বাপ মেয়ে সমস্ত পথে কয়েক দফা লুডো খেলা তার অভ্যাস। তা খেলবেন ভাই সাহেব? ওসমান আলী উত্তর দিলেন না। তার গা ম্যাচ ম্যাচ করছে। পাশের এই বুড়োটাকে অসহ্য লাগছে। একে অবশ্য বুড়ো বলা চলে না, কারণ সে নিজেও বুড়ো হয়ে যাচ্ছেন। ফোটো বেলুনের মতো একের পর এক বছরগুলো চুপসে যাচ্ছে। পাশের ভদ্রলোককে বুড়ো বলার জন্য তিনি মনে মনেই তওবা কাটলেন। রোদ্দুর গভীর আগ্রহ নিয়ে ধারালো কিছু খুঁজছে। এই মুহূর্তে ছুরি টাইপের ধারালো কিছু তার খুবই প্রয়োজন। তবে মানুষ খুন বা কাউকে আঘাত করার জন্য নয়, নিজেকে আঘাত করার জন্য। ডক্টর অজান্তা ওহিতাকে একদমই পাত্তা দিচ্ছেন না। তার থেকে পাত্তা আদায় করার জন্য এই মুহূর্তে তার নিজেকে একটু রক্তাক্ত করা প্রয়োজন। নিজের ব্যাগটা সে উল্টে পাল্টে ফেলল। ধারালো কিছু চোখে পড়ল না। ভীষণ মর্মাহত হলো সে। কিছুক্ষণ ইতিউতি করতেই ব্যাগের ছোট্ট চেনে থাকা রেজারের দিকে তার নজর পড়ল। খুশি মনে সেটা হাতে নিয়ে ডান হাতের শাহাদাত আঙুলের ডগার কাছে নিল। সঙ্গে সঙ্গে তার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। এভাবে ভালো ত্বক কেটে ফেলবে? সে তো ব্যথা একদম সহ্য করতে পারে না। কি মুশকিল! কিন্তু ওহির পাত্তা তার চাই চাই। চোখ বন্ধ করে সে আঙুলের ডগায় একটা টান দিল। অতঃপর রেজারটা ঢিল দিয়ে ফেলে রেখে ওহির কেবিনের দিকে ছুট লাগালো। কেবিনের দরজা টেনে বিড়বিড় করে বলল, অজান্তা আমার হাত উড়ে গেছে, কবজি থেকে খসে পড়েছে, মরে গেলাম। ওহি সবেমাত্র বোতল খুলে পানি মুখে দিয়েছিল। রোদ্দুরের এমন চিৎকারে তার কাশি উঠে গেল। পানি ছড়িয়ে ছিটিয়ে যা তা অবস্থা। মুখে হাত রেখে কাশি দিতে রোদ্দুর তড়িঘড়ি করে এগিয়ে গেল। চিন্তিত কণ্ঠে বলল, অজান্তা ঠিক আছো তুমি? শ্বাস নাও, লম্বা করে শ্বাস নাও। রোদ্দুর ভয়ে ভয়ে বাম হাতটা ওহির মাথার উপর রাখলো। সঙ্গে সঙ্গে ওহি হাত সরিয়ে দিল। নিজেকে ধাতস্থ করে বোতলের ছিপি খুঁজল। আশেপাশে চোখ পড়ল না, হয়তো ছিটকে কোথাও পড়েছে। সে বোতলটা কাত করে রেখে বিরক্ত গলায় বলল, এমন তর্জন গর্জনের মানে কি? রোদ্দুরের মনে পড়ল হঠাৎ। সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলল, ডক্টর, আমার ডান হাতের আঙ্গুল কেটে গেছে, রক্তে পুরো পৃথিবী ভেসে গেল, প্লিজ কিছু একটা করুন। ওহির কপাল কুঁচকে গেল। রোদ্দুর ডান হাত বাড়িয়ে সামনে দাঁড়িয়ে আছে। তার দু চোখ বন্ধ, মুখে ভয়ের ছাপ স্পষ্ট। ওহি মুখ থেকে চোখ সরিয়ে হাতের দিকে তাকালো। সবগুলো আঙুল অক্ষত মনে হচ্ছে। রক্ত তো দূরের কথা, কাটা ছিঁড়ার চিহ্ন পর্যন্ত চোখে পড়ছে না। সে আরেক নজর গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনার রক্তে পুরো পৃথিবী ভেসে যাচ্ছে, অথচ আমি ভাসছি না কেন? এক ফোঁটা রক্ত তো চোখে পড়ছে না। সে কি? প্রচন্ড জ্বালাপোড়া করছে, শাহাদাত আঙুলের অস্তিত্ব টের পাচ্ছি না। ওটা কি ছিঁড়ে পড়ে গেছে অজান্তা? জি না, আঙুল আঙুলের জায়গাতেই আছে। আপনি এবার আসতে পারেন। রোদ্দুর আশাহত গলায় চোখ খুলল। সন্দেহ নিয়ে আঙুলটা চোখের সামনে নিল। সত্যি তো, ব্লাড বের হচ্ছে না, একটুখানি কেটে সাদা ত্বক বের হয়েছে শুধু, রক্তনালী পর্যন্ত পৌঁছয়নি। সে মনে মনে নিজেকে জঘন্য একটা গালি দিল। সত্যি বেকুব সে, সামান্য হাত ঠিক মতো কাটতে পারল না। সে বিড়বিড় করে বলল, ছি, রোদ্দুর হিম, সেই মনীয়। ওহির অগোচরে সে চোখ বন্ধ করে হাতের আঙুলে দিল চাপ। সে এখন টিপে রক্ত বের করবে। একটু পর হাতটা পরক করে রক্তের অস্তিত্ব দেখেই ধপ করে ওহির পাশে বসে পড়ল। হাতটা ওহির দিকে দিয়ে বলল, অজান্তা, এই দেখো কতখানি কেটে গেছে। তুমি এত নিষ্ঠুর কেন? এই ক্ষতটুকু সারতে কমসে কম 1 বছর সময় লাগবে। এই 1 বছর
আমার আঙুলের দায়িত্ব কে নিবে? তুমি তুমি এর চিকিৎসা করবে। আপনি আমাকে তুমি তুমি করে কেন বলছেন মিস্টার রোদ্দুর হিম? রোদ্দুর কোনো কথা খুঁজে পেল না। ওহি দরজার দিকে তাকালো, দরজা খোলা, রুমের এসি বন্ধ। মোখলেসুর রহমান নামের এই অ্যাটেন্ডেন্টটা 13 নম্বর কেবিনের এসি বন্ধ করতে গিয়ে সমস্ত ট্রেনের স্পেশাল কেবিনগুলোর এসি বন্ধ করে দিয়েছে। এতক্ষণ শীতের জন্য কেবিনে থাকা যাচ্ছিল না, যার দরুন শীত নিবারণের জন্য সে এতক্ষণ অ্যাপ্রন পরেছিল। এখন আবার গরমে থাকা যাচ্ছে না। অ্যাপ্রনটা গায়ে থেকে খুলতে নিতে রোদ্দুরকে দেখে থেমে গেল ওহি। এক পলক তার দিকে চেয়ে বলল, বেরিয়ে যান রুম থেকে। রোদ্দুরের গলা খুসখুস করছে। ওহিকে ইমপ্রেস করার জন্য যত ধরনের কথা সাজিয়ে রেখেছিল সব ভোলাটাইলের মতো নিঃশেষ হয়ে গেল। সে আর কথা খুঁজে পাচ্ছে না। তাছাড়া মেয়েটার থেকে এতটা দূরত্ব বজায় রাখার পরও বুকের ভিতর ঝড় উঠে গিয়েছে। সে লম্বা করে নিঃশ্বাস ছেড়ে বলল, অজান্তা, তোমায় তুমি করে বলাতে রেগে গেছো? এটা কি রাগের জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। অতিরিক্ত তুচ্ছ কারণে তোমার রেগে যাওয়ার অধিকার আছে, কিন্তু একটু শোনো, তোমায় মাই ডিয়ার টাইপ ভাবি, সেজন্য তুই করে বললাম। তুমিও আমায় তুমি করে বলতে পারো। এই তোমার সাদা অ্যাপ্রন ছুঁয়ে বলছি, আমি রাগ করব না। রোদ্দুর হাত বাড়ানোর আগেই ওহি উঠে দাঁড়ালো, সরে গিয়ে দরজা দিয়ে বাইরে উকি দিল। বাবা আসছে না কেন? বাবা আসলে এই আপদটা বিদায় হয়। রোদ্দুর কাটা আঙুলের দিকে তাকালো। আঙুলটার জন্য তার ভীষণ মায়া হচ্ছে। এত ত্যাগ স্বীকার করার পরও পাত্তা পেল না। আহারে, আঙুল কেটেছে কিভাবে? আচমকা ওহির প্রশ্নে ঘাবড়ে গেল রোদ্দুর। ওহির দৃষ্টি কেবিনের বাইরের করিডোরে। রোদ্দুর আগ্রহ নিয়ে ওহির দিকে চেয়ে বলল, রেজারে কেটে গেছে, ইনফেকশন হতে পারে, কিছু একটা দাও না। আঙুলে কি দাড়ি গজিয়েছিল? রেজারে কাটবে কিভাবে? রোদ্দুর উত্তর দিতে পারল না। কি মুশকিল, মেয়েটা তো তার থেকে এক ধাপ উপরে। কি করে একের পর এক কথার প্যাচে ফেলাচ্ছে। ওহি দরজা থেকে সরে এসে নিজের ব্যাগ খুলল। তুলোতে একটু অ্যান্টিসেপটিক লাগিয়ে সামনে ধরলো। একটা ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে রোদ্দুরের দিকে বাড়িয়ে দিল। এক পলক তাকিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নিল। হতাশ সুরে বলল, তুলো দিয়ে পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে নেন। রোদ্দুরের বুক জমিনে সুখ পাখির নৃত্য শুরু করলো। আহা, কি সুখ! সে ওহির দিকে তাকিয়ে লাজুক হাসলো। কম্পমান হাতটা বাড়িয়ে ব্যান্ডেজ হাতে নিল। তুলো হাতে নিয়ে বলল, এইভাবে চিকিৎসা করা অজান্তা? পেশেন্টের প্রতি এত অবহেলা? তোমার সার্টিফিকেট কে দিয়েছে? তুমি তো পেশেন্টকে সুস্থ করার বদলে মেরে ফেলবে। তুমি নিজ হাতে একটু ব্যান্ডেজ করে দাও। আপনার ক্ষত এতটা গভীর নয় যে আইসিইউতে ভর্তি করতে হবে। নিজ হাতে সেবা করতে হবে। রোদ্দুর মনে মনে বলল, উপরের ক্ষতটা দেখছো, ভেতরে ক্ষতটা কেন দেখছো না অজান্তা? কি দুঃখ। বাম হাত দিয়ে কাটা জায়গায় তুলো চেপে বলল, অজান্তা, তোমার ব্যাপারে আমি ডিটেলসে একটু স্টাডি করতে চাই, একটু সাহায্য করবে? জি না। কাট কাট গলায় উত্তর দিল ওহি। উত্তর দিয়ে দেরি করলো না, সে কেবিনের বাইরে চলে গেল। রোদ্দুর ঝটপট ব্যান্ডেজ লাগিয়ে পিছু নিল। কাছাকাছি গিয়ে বলল, কোথায় যাচ্ছ অজান্তা? ওহি বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। হাত উঠিয়ে বলল, কানের কাছে অজান্তা অজান্তা বলে ঘ্যান ঘ্যান করবেন না তো, বিরক্ত লাগে। আমার নাম কি আমি জানি। ওয়েট, আপনি আবার পিছু নিচ্ছেন কেন? আমার পুরো কেবিন ছেড়ে দিয়ে আসলাম, তাতে হচ্ছে না? ডক্টর, আমার আঙুলের ভেতর ব্যথা করছে। করুক, প্রয়োজনে ঠাটা পড়ুক, আমাকে আর চালাবেন না। আমি এখন লীরা আপুর কেবিনে ঢুকবো। রোদ্দুর সিরিয়াস ভঙ্গিতে বলল, লীরা আপু নয় অজান্তা, লীরা ভাবি বলে ডাকবে। ওহির ভ্রু যুগল কুঁচকে গেল। কিছুক্ষণ মৌন থেকে গটগট করে এগিয়ে গেল। রোদ্দুর সিদ্ধান্তহীনতায় ভুগছে। ওহির পিছু পিছু যাবে নাকি অন্য কিছু করবে। এই মেয়েকে কোনোদিন একটু মিষ্টি করে কথা বলবে না? কিছুক্ষণ ভেবেচিন্তে সে লীরা ভাবির কেবিনের দিকে পা বাড়ালো। কয়েক পা এগোতেই পেছন থেকে পুরুষালী একটা কণ্ঠ কানে আসলো। হেই ইয়াং পুরুষ। রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেললো। ঘুরে দাঁড়িয়ে মুখে হাসি ফুটালো। লুৎফার রহমান চায়ের কাপ হাতে সাগ্রহে এগিয়ে আসছে। তার মুখটা হাসি হাসি। ছোট্ট বাচ্চাদের পছন্দের খেলনা দিলে যতটা খুশি হয় ততটা খুশি মনে হচ্ছে। এই মানুষটাকে সে চেষ্টা করছে অ্যাভয়েড করে চলার, কিন্তু হিতে বিপরীত হচ্ছে। যেখানেই যাচ্ছে এর সাথে দেখা হচ্ছে। লোকটা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কথা বলে। একটা অতিরিক্ত মেনে নেওয়া চাই, অতিরিক্ত স্কয়ার মেনে নেওয়া চাই, কিন্তু অতিরিক্ত কিউব কিছুতেই মেনে নেওয়া যায় না। হবু শ্বশুরমশাই বলে সে মেনে নিচ্ছে। ইয়াং পুরুষ, কোথায় যাচ্ছ? লুৎফার রহমানের কাছে এগিয়ে এসেছেন।
রোদ্দুর মুখে জোরপূর্বক হাসি টেনে বলল, কোথাও না আঙ্কেল, এমনিতেই করিডোরে হাঁটাহাঁটি করছি। এমনিতে তো কোনো কিছু ঘটে না পৃথিবীতে। এমনি বলতে কোনো ওয়ার্ড বিজ্ঞানের ভাষায় খুঁজে পাবে না তুমি। নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্স বলেন, কার্যকারণ ছাড়া পৃথিবীতে কিছু ঘটে না। অর্থাৎ তুমি যে করিডোর ধরে হাঁটাহাঁটি করছো তারও উপযুক্ত কারণ আছে। এই যে আমি চা খাচ্ছি তারও কারণ আছে। জি ঠিক বলেছেন। লুৎফর রহমান এক চুমুক চা মুখে দিয়ে মাংস কামড়ানোর মতো কামড়ে কামড়ে খেলেন। তারপর বললেন, এসো কেবিনে বসি, ওহি নেই ভিতরে। নিতান্ত অনিচ্ছায় রোদ্দুর লুৎফর রহমানের পিছু পিছু কেবিনে ঢুকলো। গিয়ে ওহি যে জায়গাটাতে বসেছিল সেখানে বসলো। লুৎফর রহমান ব্যাগ থেকে সিগারেট বের করে ধরালেন। এক টান দিয়ে বললেন, এতক্ষণ এসি থাকার কারণে সিগারেট ধরতে পারছিলাম না। এসি বন্ধ হয়ে গিয়ে ভালোই হয়েছে, কি বলো? জি ভালো হয়েছে। তুমি একটা সিগারেট খাবে? না। আমার সাথে ফর্মালিটিজের দরকার নেই ইয়াং পুরুষ, নো নিড। এখন আমরা লুডো খেলবো। রোদ্দুর হকচকিয়ে গেল। সাথে নিশ্চিত হলো যে মানুষটার মাথায় গোলমাল আছে। সে টেনশন বোধ করছে। লুৎফর রহমান লুডো বের করেছে। সে আয়েশ নিয়ে তার গুটির কালার এক করছে। সবগুলো গুটি নিয়ে তিনি রোদ্দুরের পাশে বসে পড়লেন। রোদ্দুর ঘুরে বসলো। লুৎফর রহমান সিগারেটে একটা টান দিয়ে চাল দিলেন। প্রথমবার ছক্কা উঠল না, 3 উঠল। তিনি সহজসহে বললেন, আমি দীর্ঘদিন ধরে গবেষণা করে একটা জিনিস বের করেছি ইয়াং পুরুষ, সেটা হলো লুডো খেলা শুরু করলেই পর 3 দান 3 উঠবে আমার। চতুর্থবারে গিয়ে ছক্কা বা অন্য কিছু উঠবে। তুমি আমার কথা মিলিয়ে নিও। রোদ্দুর মাথা নাড়ল এবং কিছুক্ষণ পর অবাক হয়ে লক্ষ্য করল যে লুৎফর রহমানের পরপর 3 বার 3 উঠেছে। এটাকে নিছক কাকতালীয় বলে সে এড়িয়ে গেল। একটু পর উসখুস করে জিজ্ঞেস করলো, আঙ্কেল খুলনা কার বাসায় যাচ্ছেন আপনারা? লুৎফর রহমান নিজে গুটি চালিয়ে বললেন, আমার নিজের বাসায়। ওই কলেজ লাইফ থেকে ঢাকাতে হোস্টেলে থেকে পড়াশোনা করে, মেডিকেলে পড়েছে, কয়েক মাস হলো ইন্টার্নি শেষ করেছে। আমি কলেজ টিচার ছিলাম, 7 বছর হলো রিটায়ার করেছি। আর কোনো ছেলেপুলে নেই, যক্ষের দন এই একটা মেয়ে, ওকে নিতে ঢাকা এসেছিলাম। তা তোমরা খুলনা কোথায় যাচ্ছ? আমরা ঢাকাতে স্থানীয়, বড় ভাবির বাবার বাড়ি খুলনা, সেখানে যাচ্ছিলাম। আসলে বড় ভাবির দাদি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখতে যাচ্ছিলাম। আমরা 2 ভাই শুধু, বড় ভাই আর বাবা বিজনেসের দেখাশোনা করে। আমি 2 বছর হলো ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা শেষ করেছি, এখন ফুড ব্লগিং নিয়ে কাজ করছি। আমার বাবার রেস্টুরেন্টের বিজনেস। ফুড ব্লগিং এর ব্যাপারটা রোদ্দুর মিথ্যে করে বলল। আজকাল বেকার মানুষকে পছন্দ করে না। শুরুতেই সে বেকার বললে তার সম্পর্কে খারাপ ধারণা পোষণ করবে উনি। রোদ্দুর আরো কিছু বলতে চাইল, কিন্তু বুঝতে পারল লুৎফর রহমানের আগ্রহ নেই, তাই সে থেমে গেল। সে চুপ করতে লুৎফর রহমান মুখ খুললেন। রোদ্দুরের পাকা গুটি শেষ মুহূর্তে খেয়ে দিয়ে প্রসন্ন হেসে বললেন, ট্রেনে একটা সমস্যা হয়েছে, বুঝলে? কি সমস্যা? এই ট্রেনে একজন সেলিব্রিটি মানুষ আছে, ইয়াং জেনারেশনের মধ্যে, যাকে নিয়ে সব সময় তুমুল হইচই আর বাড়াবাড়ি রকমের আধিক্যতা হয়। কার কথা বলছেন আঙ্কেল? আরে চিত্রনায়িকা পলি মজুমদার। রোদ্দুর চমকে উঠল। পলি মজুমদার উঠতি একজন নায়িকা। গ্ল্যামার দুনিয়ায় তার নামডাক প্রচুর। তার একটা ছবির বাজেট শুনে যে কেউ হিমশিম খাবে। এই কিছুদিন আগে মুক্তি পাওয়া তার 9 নম্বর ছবিটি রাতারাতি ফেমাস হয়ে গিয়েছে। সে কিছু বলার আগেই লুৎফর রহমান বললেন, তাদের একটা ছবির কিছু অংশ ট্রেন গঠিত, রাতের বেলা শুটিং এর জন্য এই ট্রেনে যাচ্ছে। এখনো শুট করেনি, করবে। কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, এসি বগির প্রতিটি কেবিনের এসি বন্ধ হয়ে গেছে। গরমে নায়িকার অবস্থা নাজেহাল। শুরু করেছে চিল্লাফাল্লাম। প্রযোজক, ক্যামেরাম্যান, স্টাফ সবার অবস্থা খারাপ। রোদ্দুর খেলায় আর আগ্রহ পাচ্ছে না। অহির খোঁজ নিতে হবে। শুটিং এর কিছু দৃশ্য দেখতে মন চাচ্ছে। সে এলোমেলো ভাবে খেলে গেল। কিছুক্ষণের মধ্যেই জয় হলো লুৎফর রহমানের। লুৎফর রহমান মন খুলে হাসছে। রোদ্দুরের মুখেও হাসি ফুটে উঠল। মানুষটার হাসি দেখতে তার ভালো লাগছে। ওহি অ্যাটেন্ডেন্টকে বলে সিট চেঞ্জ করেছে বলতে নন এসি বগিতে পাশাপাশি 2টো সিট খালি ছিল, সেটাতে গিয়ে বসেছে। কেবিনে থাকা যাচ্ছে না,
একটু পর পর রোদ্দুর নামক ছেলেটা বিনা বাধায় কেবিনে যাতায়াত করছে, তার সাথে কথা বলার চেষ্টা করছে। ইতিমধ্যে তার বাবার সাথে ভাব জমিয়ে ফেলেছে। জানালা ঘেঁষে বসে ওহি হাঁপ ছাড়ল। বাইরের সন্ধ্যা নেমে গেছে অনেকক্ষণ হলো, তবে অন্ধকার পুরোপুরি গ্রাস করেনি। সে জানালার কার্নিশে মাথা রাখলো। হিমশীতল বাতাসে সে ভেতরটা নাড়িয়ে দিচ্ছে। তার ভালো লাগছে, প্রচুর ভালো লাগছে। ধপ করে পাশের খালি সিটে কারো বসার আওয়াজ হলো। ওহি বিরক্ত নিয়ে তাকাতে চমকে গেল। রোদ্দুর এসে বসেছে। তাকে এত ভিড়ের মধ্যে খুঁজে বের করলো কি করে? তাকে আরেক দফা অবাক করে ঝর্ণার মতো বিরামহীন ধারায় বলল, অজান্তা আমি তো সেলিব্রিটি হয়ে যাব। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করার সুযোগ পেয়েছি, আমায় এখন টিভিতে দেখাবে। মানে? আজ রাত 9টায় সামনের স্টেশনে ট্রেন থামবে, সেখানে ছবি শুটিং হবে। নায়িকা হলো পলি মজুমদার, সেখানে একটা অংশে আমি অভিনয় করব। ডিরেক্টর আমার আগ্রহ দেখে খুশি হয়েছেন। প্রথমে তিনি আমাকে ছোট্ট একটা রোল দিয়েছিল, নায়িকার পাশ দিয়ে হেঁটে যাওয়া। এখন একটা বড় রোল পেয়েছি। স্টেশনে নায়িকা সানগ্লাস চোখে দিয়ে দাঁড়িয়ে থাকবে, তার পাশে ট্রলিটা নিয়ে আমি দৌড় শুরু করব। নায়িকা পেছন পেছন দৌড়াবে, হঠাৎ করে আমি ফ্লোরে পড়ে যাব। এর মধ্যে নায়িকা আমাকে ধরে ফেলবে এবং চুরি করার অপরাধে একটা থাপ্পড় দিবে। আপনি সত্যি সত্যি চোরের ভূমিকায় অভিনয় করবেন এবং থাপ্পড় খাবেন? রোদ্দুর প্রফুল্ল চিত্তে বলল, ক্ষতি কি? আগে লাভ দিয়ে তো নারকেল গাছে উঠা যায় না, আগে কচু গাছে উঠতে হয়, ডালিম গাছে উঠতে হয়, আম গাছে উঠতে হয়, তারপর নারকেল গাছ। কি বলো? কিছু বলি না, গেট আউট। এক্ষুনি আমার সিট ছাড়ুন। এমন করছো কেন অজান্তা? ওহি জোর গলায় বলল, আমি আপনার মুখ দেখতে চাই না। এত হ্যান্ডসাম একটা মুখ তুমি দেখতে চাও না অজান্তা? কি দুঃখ, আমি এক্ষুনি অ্যাসিড ঢেলে মুখ পুড়িয়ে ফেলবো। তোমার কাছে অ্যাসিড হবে? ওহি হতাশের চরম পর্যায়ে পৌঁছে গেছে সে। এই ছেলের পিছু ছাড়াতে চাইলে টোটালি ইগনোর করতে হবে। সে আর কথা বাড়ালো না, চুপ করে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করলো। ওহির এমন চুপ হয়ে যাওয়াতে রোদ্দুর চমকিত হলো। সে বেশ আয়েশ নিয়ে ওহির দিকে ঘুরে বসলো। গালে হাত রেখে খুঁটিয়ে খুঁটিয়ে ওহির মুখের দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পর ওহি বিরক্তি নিয়ে এক চোখ খুলল। উদ্দেশ্য রোদ্দুরের কর্মকাণ্ড পরখ করা। চোখ খুলতে বুকের ভিতর ধুক করে উঠল। রোদ্দুর অনেকটা কাছে চলে এসেছে তার। রোদ্দুরকে এভাবে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তিতে ভরে গেল। হিমশিম খেয়ে দু চোখ খুলল সে। রোদ্দুরের চোখ দুটোর সাথে চোখ পড়তে তার ভিতরে কেমন একটা অজানা স্রোত বয়ে গেল। ভেতরে কিছু একটার পরিবর্তন হলো। সেই কিছু একটা যে কি তা বোঝার আগেই রোদ্দুরের কাঁধে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তোতলানো স্বরে বলল, কি করছেন? রোদ্দুর যেন নিজের মাঝে ফিরল। আড়ামোড়া ভেঙে একটা লম্বা হাই তুলল। হেলাফেলা স্বরে বলল, কিছু করছিলাম নাকি? ওহি ভ্যাবাচাকা খেয়ে গেল। এলোমেলো দৃষ্টি তার রোদ্দুরের উপর থেকে সরিয়ে জানালা দিয়ে বাইরে নিক্ষেপ করলো। মুখটা জানালার কার্নিশে রাখতেই মুখে অযাচিত হাসির বন্যা বয়ে গেল। তার হার্টবিট বেড়ে গেছে। বুকের 2 ইঞ্চি নিচে থাকা মন নামক বস্তুটার নরণচরণ টের পাচ্ছে। অবাক হয়ে লক্ষ্য করছে যে রোদ্দুর হিম নামক এই ঝামেলাটাকে তার ভালো লাগছে। তার পাগলামি ভালো লাগছে, খাপ ছাড়া কথা ভালো লাগছে, সব ভালো লাগছে। তার দীর্ঘ 26 বছরের জীবনে কোনো ছেলে ঘটিত বিষয় ঘটেনি। ছোটবেলা থেকে ভীষণ পড়াকু মেয়ে বলে ছেলেরা একটু দূরে দূরেই থাকতো। এই প্রথম একটা ছেলে তাকে এতভাবে ডিস্টার্ব করছে। তার মনে হলো এরকম নিশুতি রাতে কারো কাঁধে মাথা চেপে, কারো আঙুলের ভাঁজে আঙুল রেখে ট্রেন জার্নি করার জন্য হলেও একটা নিজের মানুষ চাই, খুব আপন মানুষ চাই, হৃদয়ের খুব কাছে যার বসবাস হবে। পাশের সিট থেকে কোনো আওয়াজ আসছে না। রোদ্দুর কথা বলছে না কেন? ওহি আস্তে করে মাথা তুলে আর চোখে একবার তাকালো। দেখলো রোদ্দুর ঘুমিয়ে পড়েছে। ওড়নাটা ঠিকমতো গলায় জড়িয়ে ওহি সোজা হলো। এতটা সময় ধরে উপরে অনেক স্ট্রং থাকলেও ভেতরে ভেতরে লজ্জায় কুকড়ে যাচ্ছিল সে। ঠিক মতো রোদ্দুরের দিকে লজ্জায় তাকাতে পারেনি। সে সিটে মাথা রেখে রোদ্দুরের ঘুমন্ত মুখের দিকে অপলক চেয়ে রইল। ছেলেটা ঠিকই বলেছে, এমন হ্যান্ডসাম মুখের দিকে কেউ না তাকিয়ে থাকতে পারবে না। ফর্সা ত্বক, কুঞ্চিত ভ্রু যুগল, খাড়া নাক, পাতলা ঠোঁট, খোঁজা খোঁজা দাড়ি, গালের একপাশে টোল খাওয়া অনিন্দ সুন্দর মুখশ্রী। মাথার চুলগুলো এলোমেলো বাতাসে অগোছালো হয়ে আছে। পরনে মেরুন রঙের শার্টের উপর কালো ব্লেজার দেখা যাচ্ছে। ওহির হার্টবিট দ্বিগুণ বেড়ে গেল। না চাইতেই মন দরজায় ইচ্ছেটা করা নাড়ল। একবার রোদ্দুরের চুলগুলো ছুঁয়ে দেওয়ার ইচ্ছে তো একবার গালে হাত ছোঁয়ার ইচ্ছে। ইচ্ছেদের পাত্তা দিল না সে।
দ্রুত চোখ সরিয়ে নিল। ঠোঁট কামড়ে সে হাসি থামানোর চেষ্টা করছে। মনের ভিতর নতুন অনুভূতির জোয়ার। সে জোয়ারে পাল তোলা নৌকার মতো ভাসিয়ে নিয়ে যেতে চাইছে সদূরে, রোদ্দুর হিমের গন্তব্যে। ওহি আবার মুখ ঘুরিয়ে রোদ্দুরের দিকে তাকালো। কি অদ্ভুত মানুষের অনুভূতি! মাত্র 4-5 ঘন্টার মতো ছেলেটার সাথে তার পরিচয়, তার পাগলাটে আচরণের সাথে পরিচয়, অথচ এই মুহূর্তে তাকে সবচেয়ে আপন মনে হচ্ছে, সবচেয়ে কাছের মনে হচ্ছে। মনে হচ্ছে এর বসবাস হৃদয়ের খুব কাছে। এই যে মানুষটা তার পাশে বসে গভীর ঘুমে, এই ঘুমকেও তার হিংসে হচ্ছে। মেডিকেলের দীপক স্যার একবার সাইকোলজি নিয়ে কথা বলেছিল মানব মন নিয়ে। বলেছিল মানব মন বড় অদ্ভুত, এর উপর ফিজিক্সের সূত্র খাটে না মডার্ন সায়েন্স বা ওল্ড সায়েন্স। এর সমীকরণগুলো বড় বিচিত্র, যা যন্ত্রপাতিতে ধরা ছোঁয়ার বাইরে। একটু খেয়াল করলেই বুঝতে পারবে তোমার পায়ে পা ফেলে দীর্ঘ একটা পথ পাড়ি দেওয়া মানুষটার প্রতি তোমার আলাদা কোনো অনুভূতি জন্মাবে না। বছরের পর বছর একত্রে চলাফেরা করেও তার মায়ায় জড়াবে না। আবার হুট করে মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যবধানে একটা মানুষের প্রতি অদ্ভুত ফিলিংস জন্মাবে। তাকে বড্ড কাছের মনে হবে, আপন মনে হবে, তাকে নিয়ে ভাবনা সাজাতে ভালো লাগবে। এসব ব্যাপার সায়েন্সের সূত্র দিয়ে বোঝানো মুশকিল। ওহি বড় করে দম নিল। সে কি সত্যি সত্যি অনুভূতির জালে ফেসে গেল? হয়তো। এত সুখ কেন অনুভূতি হচ্ছে? সে ঠোঁটের কোণে অথই হাসি নিয়ে রোদ্দুরের কাছাকাছি এগিয়ে এলো। ট্রেনের আশেপাশের যাত্রীদের দিকে এক পলক চেয়ে সে ডান হাতটা উঁচু করলো। খুব সাবধানে সে হাতটা রোদ্দুরের মাথার চুলে রাখলো। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। যদি রোদ্দুর জেগে যায়, কি উত্তর দিবে? তার ভাবনার মাঝে সমস্ত বগির কারেন্ট বন্ধ হয়ে গেল, হয়তো সম্পূর্ণ ট্রেনে। চারিদিক থেকে তুমুল হইচই, কান ঝালাফালা অবস্থা। সেই তুমুল হল্লা রোদ্দুরের কানে যেতে সে অস্ফুট একটা শব্দ করল। এক ঝটকাই ওহিকে জড়িয়ে ধরে কম্পমান কণ্ঠে বলল, অজান্তা কি হয়েছে? কি হয়েছে? ডাকাত পড়েছে নিশ্চয়ই। রোদ্দুরের শরীর থরথর করে কাঁপছে। ভয়ে নাকি অন্য অনুভূতিতে তা ওহি বুঝতে পারছে না। সে স্পষ্ট সুর তুলে বলল, আপনি কি ভয় পাচ্ছেন? রোদ্দুর উত্তর দিল না, তবে তার হাত দুটো আরো শক্ত হয়ে আসলো। ওহির চোখ দুটো অন্ধকারে বড় বড় হয়ে গেল। জীবনে প্রথম কোনো পুরুষের এতটা কাছাকাছি এসে দম বন্ধ অবস্থা। সব কথার খেই হারিয়ে ফেললো যেন। এলোমেলো সুরে কোনো রকমে বলল, ছাড়ুন, দূরে যান প্লিজ। রোদ্দুর ছাড়ল না, আরো গভীরভাবে জড়িয়ে নিল। 1.5-2 মিনিটের মাথায় সমস্ত বগি আলোকিত করে লাইট জ্বলে উঠল। রোদ্দুর ঝট করে ওহিকে ছেড়ে আশেপাশে নজর বুলালো। ওহি ঝিম মেরে বসে আছে। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিল। রোদ্দুর বুকে হাত চেপে বিড়বিড় করে কিছু একটা বলল, তারপর টেনে টেনে বলল, অজান্তা আর ভয় নেই, কারেন্ট চলে এসেছে, ভয় পেও না। ওহি চমকে রোদ্দুরের মুখপানে তাকালো। সে ভয় পেয়েছিল নাকি? কই না তো। ভয় যা পেয়েছিল সেটা তো রোদ্দুরের আচমকা স্পর্শে। সে গম্ভীর কণ্ঠে বলল, আপনার কি মনে হয় অন্ধকার আমি ভয় পাই? মৃত মানুষের হাড়, ফুসফুস, কিডনি, হাড়গোড়ার কঙ্কাল নিয়ে রাতের পর রাত জেগে পড়েছি। কখনো কখনো ঘুম থেকে উঠে দেখেছি হাতে মৃত মানুষের চোখ, মর্গে মানুষ কেটেছি। এসব করার পরও আপনার মনে হয় আমি কারেন্ট চলে গেলে ভয়ে অজ্ঞান হয়ে যাব? রোদ্দুর মিইয়ে গেল। ওহিকে সে কি করে বলবে যে আচমকা হইচয়ে সে নিজেই ভয় পেয়ে গিয়েছিল? ভয় পেয়ে একমাত্র অবলম্বন ওহিকে জড়িয়ে ধরেছিল। সে হাঁসফাঁস করতে বাচ্চা একটা ছেলে এসে তাকে উদ্ধার করলো। পানির বোতল এগিয়ে দিয়ে বলল, পানি লাগবে আপনাগো? রোদ্দুর টাকা বের করে বাচ্চাটির হাতে গুঁজে দিল। বিনিময়ে একটা পানির বোতল নিল। বোতলের ছিপি খুলে ওহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, পানি খাও অজান্তা। ওহি নির্দ্বিধায় পানির বোতল হাতে নিল। বোতল উঁচু করে কয়েক ঢোক পানি খেলো। খোলা বোতলটা রোদ্দুরের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার বাবা কোথায় জানেন? জানি, আমার বাবার সাথে লুডো খেলছে। আঙ্কেলই তো বলল যে তুমি এখানে আছো এবং তোমাকে দেখে শুনে রাখতে বলেছে। শেষের কথাটি লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল রোদ্দুর। বলেই সে এক চুমুকে সম্পূর্ণ বোতল খালি করে ফেলল। মিষ্টি একটা মহিলা কণ্ঠ বেজে উঠল। মিহিসুরের ঝংকার তুলে কথা বলছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে থামবে। কয়েক মিনিটের যাত্রা বিরতি। রোদ্দুর ওহির দিকে চেয়ে বলল, অজান্তা, আমায় উঠতে হবে, এই স্টেশনে শুটিং হবে। তুমি কি যাবে আমার সাথে? না। ঠিক আছে, মানে তুমি না গেলেই
আমার জন্য সুবিধা। আশেপাশে তুমি থাকলে আমি লজ্জা পাবো। আমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? রোদ্দুর তার উত্তর দিল না। উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলল, অজান্তা, জানালা দিয়ে প্রচুর বাতাস আসছে। জানালার সিট ছেড়ে এপাশে এসে বসো, আর এখানে ঘুমিয়ে পড়ো না। মা তোমায় দেখা করতে বলেছে। একটু পর কেবিনে যেও, আমি আসছি। আর এটা গায়ে দাও। ওহিকে কিছু বলার সুযোগ না দিয়ে রোদ্দুর গায়ের ব্লেজারটা খুলে ফেললো। ওহির পাশের সিটে রেখে হাত নেড়ে বগি থেকে বের হলো। স্টেশনে ট্রেন থেমেছে। প্রচুর মানুষ ছোটাছুটি করছে। এসি বগির সামনে আরো বেশি ভিড়। চিত্রনায়িকা পলি মজুমদারকে পাবলিক প্লেসে দেখার লোভ সামলাতে পারছে না কেউ। সাথে ফ্রিতে শুটিং দেখার পর্বটা কেউ মিস করতে চায় না, সেজন্য উপচে পড়া ভিড়। স্টাফের লোকজন লাইট, ক্যামেরার যন্ত্রপাতি ঠিকঠাক করছে। তাদের থেকে কয়েক হাত দূরে চেয়ারে বিরস মুখে বসে আছে ডিরেক্টর আলতাফ মৃধা। চোখে মুখে বিরক্তির ছাপ। ইনিও একজন নামকরা ডিরেক্টর, তার ছবি মানে হিট। সাদা পোশাকের অ্যাটেন্ডেন্ট মোকলেছুর রহমান এসে বিনীত কণ্ঠে বলল, স্যার, চা বা কফি জাতীয় কিছু পান করবেন? আলতাফ মৃধা বিরক্তি নিয়ে বললেন, আপনাদের তো বললাম অ্যানাউন্সমেন্ট করে দিন যে ট্রেনে কিছু টেকনিক্যাল ত্রুটি দেখা দিয়েছে। ঠিক করতে 8 ঘন্টার মতো সময় লাগবে। এই সময়ে কেউ বাইরে বের হবেন না। কিন্তু আপনারা কি করলেন? এই ট্রেন থেকে সবাই এসে ভিড় জমাচ্ছে, সাথে আশেপাশের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে আসতে বলছে। কি বিদঘুটে পরিস্থিতি। মোকলেছুর রহমান বিনীত স্বরে মাপ চাইলেন। তারা তাদের চেষ্টার ত্রুটি করেননি, কিন্তু পাবলিক ঠিক টের পেয়ে গেছে এরা বাঙালি জাত, ছুঁচো জাত। গন্ধশুকে বলে দিতে পারে কোথায় কি ঘটছে। মোকলেছুর রহমান বিদায় হতে আলতাফ মৃধা উঠে দাঁড়ালেন। স্টাফকে ধমকে ধামকে কাজে তাড়াতাড়ি করতে বললেন। প্রায় সঙ্গে সঙ্গে পলি মজুমদার এসে হাজির হলো। তার মেকআপ কমপ্লিট। একজন স্টাফ এসে চেয়ার এগিয়ে দিল। নায়িকা চেয়ারে বসতে পাবলিকদের মধ্যে হুল্লোড় পড়ে গেল। সেই চেঁচামেচি ছাপিয়ে কেউ একজন বলল, স্যার, আমি হাজির। আলতাফ মৃধা তাকিয়ে দেখলেন রোদ্দুর নামে সেই ছেলেটা। এত সুন্দর মুখশ্রীর একটা ছেলে চোরের ভূমিকায় অভিনয় করবে বলে তিনি কিছুটা ব্যথিত হলেন। তার এই ছবির নায়কের চেয়ে এই ছেলের চেহারা সুরত সুন্দর। তিনি পকেট থেকে সিগারেট বের করে বললেন, লাইটার হবে? স্যার, আমি সিগারেট খাই না, তবে আপনি চাইলে লাইটার জোগাড় করে দিতে পারি। থাক, লাগবে না। রিহার্সাল করেছো তো? জি স্যার। শুটিং শুরু হয়ে গেছে। চারিদিকে পিন পতন নীরবতা। এর মধ্যে আলতাফ মৃধা চেঁচিয়ে বললেন, সবাই রেডি? সবাই একসঙ্গে মাথা নাড়তে তিনি বললেন, লাইট, সাউন্ড, রোল। পলির মুখের উপর এসে পড়ল আলো। সঙ্গে সঙ্গে আলতাফ চিৎকার করে বললেন, স্পিড, অ্যাকশন। রোদ্দুর চুপি চুপি এসে পলির পাশে থেকে ট্রলি নিয়ে দিল ভো দৌড়। পেছন পেছন পলি দৌড়াচ্ছে। ওর পিছে পিছে স্ক্রিপ্ট হাতে ছুটছে প্রমোটার। মৃদুস্বরে ডায়লগ মনে করিয়ে দিচ্ছে। শুটিং স্পটের দৃশ্য যেন জীবন্ত হয়ে উঠেছে। দূর থেকে সেই দৃশ্য দেখে ওহি মনে মনে ভাবল, রোদ্দুরের মতো এত নিখুঁত অভিনয় কেউ করতে পারবে না। ট্রেন চলছে মৃদু ঝংকার তোলে। লীরা আপুর কেবিন থেকে বের হয়ে ওহি নিচের কেবিনের দিকে এগোলো। রোদ্দুরের পরিবারের প্রতিটা মানুষ তাকে এতটা আপন করে নিয়েছে যে সে কেমন ঘরের মধ্যে চলে যাচ্ছে। এত ভালো মানুষ হয়? একটা পরিবারের সবাই একত্রে কি করে এতটা ভালো হয়? প্রসন্ন চিত্তে সে দরজা টেনে নিজের কেবিনে ঢুকলো। সঙ্গে সঙ্গে তার পিলে চমকে উঠল। রোদ্দুর গালে হাত রেখে বসে আছে। ওহি বিস্মিত কণ্ঠে বলল, আপনি? রোদ্দুর দুঃখী কণ্ঠে বলল, অজান্তা, আমার গাল দুটো ব্যান্ডেজ করে দাও। এক গালে তুমি থাপ্পড় মেরেছ, আরেক গালে পলি মজুমদার। তোমারটাতে ব্যথা পাইনি, কিন্তু ওই বেহায়া মেয়ে এমন জোরে থাপ্পড় মেরেছে যেন এটা শুটিং নয়। আমি সত্যি সত্যি ওর ট্রলি চুরি করেছি। তুমি বলো, এত বদমাইশ মেয়ে হয়? ওহি এগিয়ে এসে আলতো করে ডান হাতটা রোদ্দুরের গালে রাখলো। হালকা করে স্পর্শ করে বলল, কোন গালে থাপ্পড় মেরেছে? রোদ্দুর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। এই কোন ওহিকে দেখছে সে? নিজে থেকে ছুঁয়ে দিচ্ছে। এত মায়াচরণ কণ্ঠে কথা বলছে। সে নিজের বাম হাতটা উঁচু করে তার গাল স্পর্শ করা ওহির হাতের উপর হাত রাখলো। ওহির যেন ঘোর কাটলো। দ্রুত নিজের হাত সরিয়ে নিল। এক পলক এদিক ওদিক তাকিয়ে বলল, থাপ্পড়ে তো মেরেছে, চাকুটাকু মেরে তো দেয়নি। এত উতলা হচ্ছেন কেন? অজান্তা, তুমি একবার আমার মুখের দিকে তো তাকাও, গাল লাল হয়ে গেছে। ওহির ভেতরটা অস্থিরতায় টইটম্বুর হয়ে যাচ্ছে। সে অগোছালো দৃষ্টি মেলে একবার রোদ্দুরের দিকে তাকালো।
রোদ্দুরের কাকচক্ষু জলের মতো স্বচ্ছ গভীর দৃষ্টি বুকের কোথাও তোলপাড় সৃষ্টি করলো। সে দ্রুত অন্যদিকে ঘুরে দাঁড়ালো। পাশের সিটের ব্যাগগুলো সরিয়ে নিজের কালো চামড়ার ব্যাগটা বের করলো। তরল জাতীয় একটা ঔষধ বের করে লম্বা করে শ্বাস নিল। রোদ্দুর হঠাৎ পেট চেপে বলল, অজান্তা পেট শূন্য, কুয়ো হয়ে গেছে, ক্ষুধায় মরে গেলাম। আমাকে কেন বলছেন? আমি কি করতে পারি? অনেক কিছুই করতে পারো, একটু ক্ষুধা নিবারণের মেডিসিন দাও। ওহি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। উত্তর দিল না। একটু পর ঘুরে রোদ্দুরের দিকে এগিয়ে গেল। নিজেকে সামলে বেশ স্বাভাবিকভাবে রোদ্দুরের পাশে বসে পড়ল। হাতের ডগায় একটু মেডিসিন লাগিয়ে পড়ল, মুখটা এদিকে ঘোরান তো। রোদ্দুর মুখ ঘুরাতে ওহি আঙুলের ডগা দিয়ে রোদ্দুরের মুখের দুই গালে তরল মেডিসিন লাগিয়ে দিল। গম্ভীর কণ্ঠে বলল, জ্বালাপোড়া কমেছে? একটু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে? রোদ্দুর হা করে তাকিয়ে আছে। তার চোখ দুটো কোটর থেকে বের হবে যেন। ওহির এত কেয়ারিং বিহেভ তার হজম করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে জেগে জেগে স্বপ্ন দেখছে সে। কাঁধ ঘুরলেই স্বপ্ন ভেঙে যাবে। এই কেবিন, এত নিশুতি রাত, এই যে পাশের এই লক্ষ্মীমন্ত মেয়ে, সব মিলিয়ে যাবে। সে চোখ খুলে দেখবে নিজের রুমে শুয়ে আছে এবং এতক্ষণ গভীর কোনো স্বপ্ন দেখছিল। এসবের কিছুই হলো না, স্বপ্ন ভাঙল না। ওহির বিরক্তিকর কণ্ঠ কানে বাজলো। কাট কাট গলায় বলছে, এভাবে সাপের মতো তাকিয়ে থাকেন কেন? সবল মারবেন? রোদ্দুর ডানে পায়ে মাথা নেড়ে না জানালো। মিনমিন গলায় বলল, ছবল তো আপনি মেরেছেন ডক্টর, ছবল মেরে ভেতরে প্রেমের বিষ ঢুকিয়ে দিয়েছেন। এখন আপনার থেকে দৃষ্টি সরালে চোখ জ্বালা করে। কি? ওহির দৃষ্টি সরু হতে রোদ্দুর উঠে দাঁড়ালো। খুক খুক করে কেশে বলল, অজান্তা কথা বলতে পারছি না, গালে টান লাগে। কথা বলতে বলেছে কে? কিছু খেতেও তো পারবো না, ডান হাত আঘাতপ্রাপ্ত, আমার মুখও। অন্য কোনো ভাবে খাবার শরীরে প্রবেশ করানো যায় না অজান্তা? আমার জানা নেই। চলো আমাদের কেবিনে, মা ডাকছে তোমায়। ওহি কপাল কুঁচকে বলল, আমি কিছুক্ষণ আগে দেখা করেছি, কথা হয়েছে, আবার কেন ডাকবে? আরে তুমি চলো তো, এবার আমার সাথে চলো। ভাবির মেয়েকে দেখবে না? দেখেছি। ওর নাম কি ঠিক করেছেন? করিনি, বাসায় গিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন করে নাম ঠিক করা হবে। সবাই সবার পছন্দের নাম একটা করে ছোট্ট কাগজে লিখবে। এটা ভাঁজ করে একটা বয়ামে রাখা হবে। সেখান থেকে একটা বের করে তাতে যে নাম লেখা থাকবে সেটা ফাইনাল নাম হবে। আপাতত সবাই যার যা খুশি তাই বলে ডাকছে। যেমন ধরুন আমি মনে মনে তাকে রূপচাঁদা বলে ডাকছি। কি? রূপচাঁদা? তোমার বাবা নামভি বলে ডাকছে, আমার মা ভানু বলে ডাকছে, আরো অনেককেই অনেক কিছু বলে ডাকছে। ওহির নিজেকে বড্ড ক্লান্ত লাগছে। স্লিপিং বার্থ কেবিনের টিকিট কেটেছিল ঘুমানোর জন্য, অথচ আজকের এই ট্রেন জার্নিতে ঘুম বাদে বাকি সব হয়েছে। সে সূক্ষ্ম একটা হাই তুলে দরজার দিকে এগিয়ে গেল। খোলা দরজা আরো একটু খুলে বলল, আপনি এবার আসতে পারেন রোদ্দুর হিম। রোদ্দুর আশাহত হয়ে বের হলো। কেবিনের বাইরে পা রেখে সে ওহির নীল রঙের ঝুলন্ত ওড়নার নিচের অংশ হাতের মুঠোয় পুরে নিল। ওড়নায় টান পড়তে ওহি চমকে রোদ্দুরের হাতের দিকে তাকালো। ওড়না ছাড়ানোর চেষ্টা করে বলল, আপনি একটা কিন্তু ওড়না ছাড়ুন। রোদ্দুর নিচের দিকে তাকিয়ে অনুরোধের স্বরে বলল, প্লিজ আসো না অজান্তা। রোদ্দুরের কণ্ঠস্বর ওহির বুকের গহীনে গিয়ে বিঁধল যেন। হার্টবিট বেড়ে গেল। সে ঠোঁট কামড়ে বলল, ওড়না ছাড়ুন, আমি আসছি। রোদ্দুরের মনের আকাশটা যেন মেঘমুক্ত হয়ে গেল। সে ঝলমলে হাসি হেসে ওড়না ছেড়ে দিল। ওহি কেবিন থেকে বের হয়ে দরজা টেনে দিল। রোদ্দুর এই মুহূর্তে বসে আছে পলি মজুমদারের সামনে। তার পাশের সিটে হাত পা এলিয়ে বসে আছে ডিরেক্টর আলতাফ মৃধা। পলি মজুমদার ঘন ঘন মাথার চুল নাড়াচাড়া করছে, টিস্যু দিয়ে নাক আর কপালের ঘাম মুছছে। দেখেই বোঝা যাচ্ছে নিজেকে যথাসম্ভব স্মার্ট আর গর্জিয়াস রূপে প্রেজেন্ট করতে চাইছে সে। রোদ্দুর মিনিট 10-15 হলেও এভাবে বসে আছে। তাকে জরুরি তলব করে ডিরেক্টর আলতাফ মৃধা ডেকে পাঠিয়েছিল। এখানে আসার পর আলতাফ মৃধা তাকে বলেছে যে সে নয়, তার সাথে কথা বলবে পলি মজুমদার। সে অনেকক্ষণ হলো পলি মজুমদারের সামনে বসে আছে, কিন্তু নায়িকা মাথার চুল নাড়াচাড়া বাদে আর কিছুই বলছে না। নিজের ভেতরে চাপা রাগটা নিয়ন্ত্রণ হারাতে বসেছে যেন। রোদ্দুর এই মেয়েটাকে কেন জানি সহ্য করতে পারছে না।
মেয়েটির গলা চেপে উপরে তুলে ট্রেনের জানালা দিয়ে ছুঁড়ে ফেলার গোপন ইচ্ছেটা সে দীর্ঘশ্বাস রূপে বের করে দিল। আলতাপ মৃধা নীরবতা সহ্য করতে না পেরে মুখ খুললেন। পেছন ঘুরে এক স্টাফকে রাগান্বিত স্বরে বললেন, চোখে দেখিস না, সব বলে দিতে হবে। 3 কাপ চা দিয়ে যা। স্টাফদের মধ্যে নরণচরণের হিড়িক পড়ে গেল। পলি মজুমদারও মুখ খুলল, রোদ্দুরের দিকে চেয়ে বলল, আপনার বায়োডাটা ইতোমধ্যে আমি মুখস্থ করে ফেলেছি। আপনি কি সত্যি আর্টিস্ট হিসাবে নিজের ক্যারিয়ার করতে চান, গ্ল্যামার দুনিয়ায় আসতে চান? রোদ্দুর সিরিয়াস মুখে বলল, হ্যাঁ চাই। বেশ, ভেবে বলছেন তো? ফিল্ম ইন্ডাস্ট্রিতে একবার ঢুকলে আর কিন্তু বের হওয়ার অপশন নেই। সেকেন্ড থট। রোদ্দুর বেশ কনফিডেন্স নিয়ে বলল, আমি আর্টিস্ট হতে চাই। ঠিক আছে, এবার আপনাকে আমরা অনেক বড় একটা অপরচুনিটি দিব। আলতাফ ভাইয়ের সাথে আমি কথা বলেছি। এর পরবর্তী মুভিতে হিরোর রোলে আপনি অভিনয় করবেন। হিরোইন আমি, সাথে কো অ্যাক্টর হিসেবে থাকবে শাওন। রাজি? রোদ্দুর যেন আসমান থেকে পড়ল। এ কি শুনল সে? চোর থেকে সরাসরি নায়ক? এটা তো মুভিতে দেখেছে শুধু। সে শিওর হওয়ার জন্য বলল, আর একটু বুঝিয়ে বলুন। পলি মিষ্টি করে হাসল। সে আর কিচ্ছু বলল না। এবার কথা বলল আলতাপ মৃধা। রোদ্দুরের দিকে চেয়ার টেনে এগিয়ে এসে বলল, তোমার একটি আমরা দেখেছি, অত্যন্ত নিখুঁত অভিনয় তোমার। তোমার শরীরে যেন আর্টিস্টদের রক্ত মিশে আছে। আনবিলিয়েবল। আমার নেক্সট মুভিতে একটা নতুন মুখের প্রয়োজন ছিল। তোমার মতো এত সুদর্শন ছেলে মেল লিডে অভিনয় করলে মুভি হিট। তাছাড়া তোমার মধ্যে সততার একটা ব্যাপার স্যাপার আছে। তুমি কোনো কাজকে ছোট মনে করো না। তোমার চিন্তা ধারণা এমন থাকলে তোমার ক্যারিয়ার উজ্জ্বল নক্ষত্রের মতো। তাই আমি অনেক ভেবেচিন্তে তোমার চোরের রোলটা বাদ দিয়েছি। অন্য কেউ করবে সেটা। তুমি হিরো হিসেবে কিছুদিনের মধ্যে নতুন ছবির শুটিং করবে। রোদ্দুরের সামনে চা রাখা হয়েছে। সে যেন নিজের মধ্যে নেই। চারিপাশ কেমন অচেনা মনে হচ্ছে। পানি পিপাসা পাচ্ছে। কোন রকমের চায়ের কাপ হাতে তুলে তাতে চুমুক দিল। অন্যমনস্ক ভাবে চুমুক দিয়েই চায়ের তাপমাত্রা টের পেল। পিস করে সব চা মুখ থেকে ফেলে দিল। হাত দিয়ে মুখে হাওয়া করতে করতে বলল, শিট, ঠোঁট পুড়ে গেল। পলি মজুমদার চিন্তিত মুখে একটা টিস্যু এগিয়ে দিল। রোদ্দুর কৃতজ্ঞতার দৃষ্টিতে তার দিকে তাকালো। টিস্যু দিয়ে মুখ মুছে দুজনকে উদ্দেশ্য করে বলল, আমি রাজি আপনাদের প্রস্তাবে। আমি ভীষণ খুশি হয়েছি। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খবরটা সবাইকে জানিয়ে আসি। সবাইকে বিদায় জানিয়ে রোদ্দুর বের হলো। তার মাথা ঝিমঝিম করছে। এত বড় একটা সংসার যেন সব অগোছালো করে দিচ্ছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না সে মুভিতে অভিনয় করবে। বুফে কারের বেঞ্চে ওহির বাবাকে দেখা যাচ্ছে। রোদ্দুর মুখে আড়াল করে তাকে সাবধানে পাশ কাটিয়ে করিডোরে আসলো। ওহির কেবিনের দরজায় টোকা দিল। ভেতর থেকে ওহির মিহি সুর ভেসে এলো। ঘুম চড়ানো কণ্ঠে বলল, বাবা, ভেতরে এসে ঘুমিয়ে পড়ো। রোদ্দুর দরজা ঠেলে ভিতরে ঢুকলো। কেবিনে লাইট জ্বলছে, সাদা আলোর ঝলকানি। সেই আলোর প্রায় সবটা ওহির মুখের উপর গিয়ে কেন্দ্রীভূত হয়েছে। তাকে এই রোদ্দুরের কাছে আলোর বহর মনে হচ্ছে, যে তার অন্ধকার জীবনে আলোর মশাল হাতে পথ দেখাচ্ছে। এই মেয়েটার সব শুভ তার জন্য। এই মেয়েটা আস্ত একটা মায়ায় মোড়ানো ভালোবাসা। রোদ্দুরের বুকের ভিতর ভালোবাসার ঢেউ খেলে গেল যেন। তার দৃষ্টি মিশে আছে ওহির মুখপানে। ওহির মাথার চুলগুলো সিটের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। বন্ধ চোখের পাপড়িগুলো যেন সগর্বে দাঁড়িয়ে আছে। পাতলা ঠোঁট তাকে টানছে, কাছে টানছে চুম্বকের মতো। রোদ্দুর ক্ষীণ সুরে পা ফেলে এলোমেলো গতিতে ওহির কাছে গেল। ওহি পাতলা কম্বল গায়ে জড়িয়ে পা ভাঁজ করে শুয়ে আছে। সে এগিয়ে গিয়ে ওহির মাথার কাছে নিচে বসে পড়ল। খুব কাছে, আরো অস্তিত্ব অনুভব করতে ওহির শরীরের ভেতর দিয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল। ধপ করে চোখ খুলে রোদ্দুরকে খুব কাছাকাছি দেখতে পেল। কয়েক সেকেন্ড সে মুখের দিকে চেয়ে এক লাফে উঠতে নিল, কিন্তু পারল না। জোরপূর্বক ওঠার চেষ্টা করতে রোদ্দুর দু কাঁধ চেপে ওহিকে শুইয়ে দিল। অগোছালো কণ্ঠে বলল, অজান্তা আমার ঠোঁট পুড়ে গেছে, চিকিৎসা দাও। রোদ্দুরের দ্বিধাহীন কণ্ঠ শুনে ওহির চোখ দুটো যেন ছানা বড়া হয়ে গেল। এরকম একটা কথা তবুও কেমন সাবলীল ভাবে বলছে। এই ছেলেকে সে হাড়ে হাড়ে চিনে গেছে। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার।
কোন দুঃখে যে সে ডাক্তারি পড়তে গেছিল। কি হলো অজান্তা, জ্বালাপোড়া করছে তো? ওহি রোদ্দুরের হাত দুটো সরিয়ে ওঠার চেষ্টা করলো, পারল না। বিরক্তি নিয়ে বলল, কাজ ছাড়ুন, উঠতে দিন। আগে তুমি ঠোঁটের চিকিৎসা দাও। এইবার কিন্তু খুশি খাবেন বলছি, ছাড়ুন। রোদ্দুর ছাড়ল না। ওহি ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। এই ছেলের সাথে সংসার করতে গেলে যে তাকে কত রকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা বলার অপেক্ষা রাখে না। সর্বোপরি তার ডাক্তারি জীবনের দফারফা হয়ে যাবে। একের পর এক অজুহাতে শুধু চিকিৎসা চাইবে। আজ হাত কেটে গেছে, কাল পা কেটে গেছে, পরশু জ্বর বাঁধিয়েছে, তরশু আঙুল পুড়ে ভস্ম হয়ে গেছে ইত্যাদি। কে যে তাকে ডাক্তারি পড়ার পরামর্শ দিয়েছিল? সে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার রোদ্দুরের ঠোঁটের দিকে তাকালো, গলার স্বর নামিয়ে বলল, ঠোঁট পুড়েছে কিভাবে? অন্যমনস্ক হয়ে গরম চায়ে চুমুক দিয়েছিলাম। রোদ্দুরের হাত ঢিলে হয়ে এলো। ওহি এক লাফে উঠে বসলো। হাতের ব্র্যান্ড খুলে মাথার খোলা চুল পেঁচিয়ে বলল, এক কাজ করুন, অন্য মনস্ক হয়ে আরেক কাপ ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দিন, ঠিক হয়ে যাবে। রোদ্দুর ধপ করে উঠে দাঁড়ালো, গলা উঁচিয়ে বলল, তুমি চিকিৎসা দিবে কি না সেটা বলো। কি চিকিৎসা দেব বলুন শুনি। ডক্টর তুমি না আমি? আমায় জিজ্ঞেস করছো কেন অজান্তা? আমি হলাম পেশেন্ট, মানে রোগী, আর তুমি ডাক্তার। চিকিৎসা তুমি দিবে। আমি আপনাকে চিকিৎসা দিতে পারবো না। চিকিৎসা দিবে না মানে? ডক্টর হয়েছে কি গরুর ঘাস কাটার জন্য? তোমার সব সার্টিফিকেট আমি পুড়িয়ে ফেলবো। ওহির হাসি পাচ্ছে খুব, তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে বেশ স্বাভাবিক রইল। চোখ সরু করে বলল, পুড়িয়ে ফেলুন না, বারণ করেছে কে? রোদ্দুর এলোমেলো ভাবে কিছুক্ষণ কেবিনে হাঁটাহাঁটি করলো, তারপর ওহির সামনে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ ওহির মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল, তারপর ডান হাতের আঙুল উঁচিয়ে বলল, তুমি ভয়ঙ্কর নিষ্ঠুর। ঠোঁট পোড়ার সাথে সাথে তোমার প্রতি আমার সব অনুভূতি পুড়িয়ে ফেললাম অজান্তা। এই মুহূর্ত থেকে তোমার প্রতি আমার সব ফিলিংসে ফোসকা পড়ে গেল। আমি আর তোমায় ভালোবাসি না। এত দ্রুত ভালোবেসে ফেলেছেন মিস্টার রোদ্দুর হিম। আপনার ফিলিংস তো দেখি মডার্ন সায়েন্সকেও হার মানাবে। চুপ। এই মুহূর্ত থেকে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ, অল ওভার। আমি চলে যাচ্ছি। যাচ্ছি বলেও রোদ্দুর যাচ্ছে না। এই মানুষটা এত ফানি, রেগে গিয়ে তাকে আরো ফানি লাগছে। ওহি ঠোঁট টিপে হেসে বলল, যাচ্ছে বলেও যাচ্ছেন না কেন? রোদ্দুর আর অপেক্ষা করলো না, গটগট করে কেবিন থেকে বের হয়ে গেল। সে চলে যেতেই ওই ফিক করে হেসে ফেলল। সে বেশ বুঝতে পারছে আজকের পর থেকে তার জীবনটা অন্যরকম হয়ে গেল। আজকের পর থেকে বাকি জীবনটা রোদ্দুর তার ভালোবাসার খুনসুটি আর পাগলামিতে ভরিয়ে রাখবে সব সময়। কিছুক্ষণ পর সে দরজার দিকে এগিয়ে গেল। টানা দরজায় হাত রেখে বন্ধ করতে শেষ মুহূর্তে রোদ্দুর ধরে ফেলল। ওহি কপাল কুঁচকে বলল, আবার কি চাই? রোদ্দুর কাঠ গলায় জবাব দিল, কি চাই মানে? আমার জিনিস নিতে এসেছি, ব্লেজার ফেরত দাও। ওহি দ্রুত গিয়ে ব্যাগের চেইন টেনে ব্লেজার বের করলো। রোদ্দুরের দিকে ছুঁড়ে মেরে বলল, এই নিন। রোদ্দুর এক হাতে ব্লেজার চেপে ধরে রাগান্বিত চোখে ওহির দিকে চেয়ে রইল। সে দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে ওহি দরজা বন্ধ করতে নিল। শেষ মুহূর্তে রোদ্দুর আবার পা দিয়ে বাধা দিল। ওহি বিস্ময় নিয়ে তাকাতে বলল, আমাকে খেয়ে ছেড়ে দিবে তা তো হবে না অজান্তা। আপনাকে কখন খেলাম আবার? পানি পানি খেয়েছো, আমার টাকায় কেনা পানি খেয়েছো, পানি ফেরত দাও। হাবিজাবি পানি হলে চলবে না, আমার চাই মিনারেল ওয়াটার। ওহি রোদ্দুরের শেষ কর্মকাণ্ড দেখতে চাচ্ছে, আরো কি কি পাগলামি করে। সে প্রায় দৌড়ে গিয়ে সিটের পাশ থেকে পানির বোতল এনে রোদ্দুরের দিকে বাড়িয়ে দিল, বলল, এবার বিদেয় হন। রোদ্দুর বিদেই হলো না। কয়েক সেকেন্ড দরজা ধরে দাঁড়িয়ে থেকে আচমকা ওহিকে ঠেলে সরিয়ে কেবিনে ঢুকে পড়ল। ট্রেন ঝিকঝিক শব্দ তুলে এগিয়ে চলেছে। লোহাই লোহাই টক্কর লেগে সৃষ্ট শব্দটা ইতিমধ্যে গানের সুর নিয়েছে যেন। দীর্ঘক্ষণ শোনার ফলশ্রুতিতে ওহির মনে হচ্ছে সে চমৎকার একটা সুর শুনছে। ট্রেন মৃদু কাঁপছে। সেই কাঁপুনির সাথে পাল্লা দিয়ে ওহির বুকটাও দুরু দুরু কাঁপছে। নিজেকে ধাতস্থ করে সে বলল, ভেতরে এলেন কেন? আবার কি চাই? আরো কিছু পাবেন? রোদ্দুর আর চোখে ওহির দিকে তাকালো, কিন্তু ঘুরে দাঁড়ালো না। হাতের ব্লেজার চেপে ধরে বলল, আমি আর কিছু পাবো না, তুমি পাবে। ছবকিতে অন্ধকারে ভয় পেয়ে তোমায় জড়িয়ে ধরেছিলাম, এবার তুমি আমায় একবার জড়িয়ে ধরো, শোধবোধ হয়ে যাবে। আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। কি
রোদ্দুর ঘুরে দাঁড়ালো। ওহির অস্থিরতা মাখা মুখের দিকে চেয়ে বলল, আমি এখনো শেষ করিনি। তোমায় কোলে তুলে 18 নম্বর কেবিন থেকে 13 নম্বর কেবিনে নিয়ে গেছি। এত কষ্ট করতে হবে না তোমার। তুমি শুধু আমায় কোলে তুলে এই কেবিনে একটা চক্কর দিবে, পারবে না? ওহি ছিটকে দুপা পিছিয়ে গেল। অগোছালো ভাবে বলল, আপনি একটা আজব প্রাণী। আজব হলেও আমি একটা প্রাণী। তোমার মতো নিষ্ঠুর উদ্ভিদ নই। আমার প্রাণ আছে। তুমি একটা প্রাণহীন, হৃদয়হীন ইউক্যালিপটাস। ওহি মৃদুস্বরে হেসে ফেলল। রোদ্দুরকে থামিয়ে দিতে হবে, নইলে নন স্টপ বকবক করতেই থাকবে। সে কয়েক পা এগিয়ে রোদ্দুরের কাছাকাছি দাঁড়ালো। খুব কাছে দাঁড়িয়ে ডান হাতটা রোদ্দুরের বুকে চেপে ধরল। রোদ্দুর অস্থিরতা নিয়ে তাকালো ওহির দিকে। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে, শরীরের কাঁপুনি টের পাচ্ছে। ওহিকে এত কাছে অনুভব করে অস্থিরতা বেড়ে চলেছে যেন। গলা শুকিয়ে আসছে। ওহির নরম হাতের নিচের হাড়টা ছিটকে বের হয়ে আসতে চাইছে যেন। সে ছটফট করতে করতে বলল, ও মাই গড, কি করছো কি অজান্তা? ওহি বাম হাতে রোদ্দুরের হাত চেপে ধরল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, এত ভয় কেন পাচ্ছেন? চিকিৎসা দিতে চাচ্ছি ঠোঁটের। চিকিৎসা লাগবে না, আমি সুস্থ, একদম সুস্থ। হড়বড় করে বলে রোদ্দুর এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল। পিছিয়ে যেতে ফ্লোরে থাকা ব্যাগের সাথে লেগে উল্টে পড়ে গেল। অস্ফুট স্বরে মৃদু আর্তনাদ করে মাথা চেপে ধরল। সিটের কর্নারে লেগে মাথা ঠুকে গেছে। ওহি হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছেন? কোথাও লেগেছে? ওহি কাছে এগিয়ে যেতে রোদ্দুর বাম হাত উঁচিয়ে বলল, কাছে আসবে না অজান্তা, একদম কাছে আসবে না বলছি। ওহি বারণ শুনল না। এগিয়ে গিয়ে রোদ্দুরের হাত সরিয়ে মাথায় আস্তে করে চাটি মারল। রোদ্দুরকে আর এক দফা লজ্জার সাগরে চুবিয়ে মারতে সে রোদ্দুরের কপালে চুমু খেল। হাজেরা বেগম নুডলসের বাটি ওহির দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ছোট বৌমা, তুমি বেশি করে খাও। ওহি অস্বস্তি নিয়ে বাটিটা হাতে নিল। রোদ্দুরের মা তো তার আর রোদ্দুরের ব্যাপারে কিছুই জানে না, অথচ কোনো এক অদ্ভুত কারণে তিনি প্রতিটা কথার সাথে সাথে ছোট বৌমা শব্দটি যোগ করছেন, তাকে বৌমা বলে ডাকছেন। ওহি ভুলটা শুধরে দিল না। ডাকুক না, কিছু ভুল ভালো লাগার জন্ম দেয়। এই মানুষটাকেও সে প্রচন্ড রকমের ভালোবেসে ফেলেছে। সে চামচের ডগায় পেঁচিয়ে কিছুটা নুডলস মুখে পড়ল। চিবোতেই তার স্বাদটা টের পেল। এতকাল যাবৎ বাইরের যা তা খাবার খেয়ে মুখ পচে গেছে। মনে হচ্ছে বহুদিন পর এত সুস্বাদু খাবার খাচ্ছে। সে দ্রুত অর্ধেক বাটি খালি করে বলল, আন্টি, আপনার রান্নার হাত চমৎকার। হাজেরা বেগমের মুখে হাসি ফুটে উঠল। রান্না নিয়ে কেউ প্রশংসা করলে তার ভীষণ ভালো লাগে। তিনি ওহির মাথায় হাত বুলিয়ে বললেন, আরো অনেক খাবার আছে, ধীরে সুস্থে খাও। অনেক দূরের পথ, সেজন্য খাবার রান্না করে নিয়ে এসেছি। তাছাড়া বড় বৌমার এখন ঘন ঘন খাওয়া প্রয়োজন। ওহির ভেতরটা প্রশান্তিতে ভরে গেল। বোতল খুলে একটু পানি খেলো। খোলা দরজা দিয়ে একবার বাইরে তাকালো। রোদ্দুরকে চোখে পড়ছে না, হয়তো লীরা ভাবির কেবিনে। হাজেরা বেগম ওহির প্লেটে কষানো মাংস তুলে দিয়ে বলল, ছোট বৌমা, শুনলাম হিম নাকি ছবিতে অভিনয় করবে? হ্যাঁ আন্টি, ঠিকই শুনেছেন। তোমার শ্বশুরমশাই রাজি তো? উনি হ্যাঁ বলে দিয়েছে? ওহি মাথা নেড়ে স্মিত হাসল। আশ্বস্তির স্বরে বলল, হ্যাঁ আন্টি, আপনি চিন্তা করবেন না একদম। ওহির খাওয়া শেষে দুজন একত্রে বক্সে খাবার গুছিয়ে রাখলো। হঠাৎ রোদ্দুর দরজার বাইরে থেকে বলল, অজান্তা, তোমায় লীরা ভাবি ডাকে। হাজেরা বেগমের সম্মতি নিয়ে ওহি কেবিনের বাইরে এলো। বাইরে থেকে দরজা টেনে লীরা ভাবির কেবিনের দিকে পা বাড়াতে রোদ্দুর ওড়নার নিচে ঝুলন্ত অংশ টেনে ধরল। ওহি বলল, সমস্যা কি? রোদ্দুর এলোমেলো সুরে বলল, বুকে ব্যথা করে অজান্তা। করুক, আরো কত রকমের অসুখ করবে এখন আপনার কোনো চিকিৎসা আমি করছি না। ওহি ওড়না টেনে ছাড়িয়ে এগিয়ে গেল। কয়েক পা যেতে আবার হাতে টান অনুভব করলো। তার মুখে হাসি ফুটে উঠল। হাসিটুকু নিমেষে শুষে নিয়ে রোদ্দুরের কম্পনরত হাতের দিকে এক পলক তাকালো। হঠাৎ পেছন থেকে কেউ বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, এ কি, তুমি আমার মেয়ের হাত ধরে টানাটানি করছো কেন? ওর হাতটা কি টানাটানির বস্তু? ধরি পেয়েছো নাকি? ছাড়ো বলছি, বিয়াদব ছেলে। ওহি রোদ্দুর দুজনেই চমকে তাকিয়ে দেখলো লুৎফার রহমান কপাল কুঁচকে তাকিয়ে আছে। তার পাশে টুপি পরিহিত রোদ্দুরের বাবাও কৌতূহল নিয়ে চেয়ে আছে।
লুৎফর রহমানের এক ধমকে রোদ্দুর ঝড়ের বেগে ওহির হাত ছেড়ে দিল। কিছুটা দূরে দাঁড়িয়ে আর চোখে এক পলক ওহির দিকে তাকালো। ওহি ধীর পায়ে এগিয়ে এসে বলল, বাবা, তোমার হাতে সিগারেট কেন? আজ টোটাল কয়টা খেলে? লুৎফর রহমান ধপ করে নিভে গেলেন। হাতের সিগারেট ফেলে দিয়ে পায়ের জুতার সাহায্যে নিভিয়ে ফেললেন। তিনি শরীর কেমন দুলানি অনুভব করছেন। মেয়ের ধমকে নাকি ট্রেন বাঁকায় বুঝতে পারছেন না। গলা ছেড়ে তিনি বললেন, ওহি ম্যাম, রোদ্দুর নামক ছেলেটা কি জোরপূর্বক তোমার হাত ধরেছিল? হাত ধরেছিল বাবা, কিন্তু জোরপূর্বক নয়। মানে হাত ধরার ব্যাপারটা মিউচুয়াল ছিল। আমিও ধরেছিলাম বাবা। সে কি? কেন? জার্নিতে আধা পরিচিত হওয়া একটা ছেলের হাত কেন ধরবে তুমি? ওহি কিছুক্ষণ চুপ করে রইল। লুৎফর রহমান আর উসমান আলী ভ্রুকুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে উত্তরের অপেক্ষা করছে। ওহি এক পলক রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুরের মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। ওহি স্পষ্ট সুর তুলে বলল, বাবা, আমি আধা পরিচিত এই ছেলেটার হাতটা সারা জীবনের জন্য ধরতে চাই। আর কেউ মুখ খুলল না, কোনো কথা হলো না। ট্রেনের হুইসেল বাদে চারিদিক নিস্তব্ধ। ওহি ভয়ে ভয়ে বাবার মুখের দিকে তাকাতে তিনি ফিক করে হেসে দিলেন। পাশ থেকে তার হাসিতে সামিল হলেন উসমান আলী। ওহি আর রোদ্দুর সন্দেহ নিয়ে তাকাতে উসমান আলী হাসতে হাসতে বললেন, আমরা তোমাদের এই প্রস্তাবে ভীষণ খুশি হয়েছি গোমা। জীবনে প্রথমবার হিম একটা ভালো কাজ করলো। আসলে আমি নিজেই তোমার বাবাকে প্রস্তাব করেছিলাম তোমাকে বাড়ির ছোট বউ করার জন্য। তোমার বাবা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। আশা করি সব দ্বিধা কেটে গেছে, তাই না ভাই? সেই লুৎফর রহমান হেসে বললেন, জি বিআই সাহেব। তারপর আর কথা হলো না। লুৎফর রহমান এগিয়ে গিয়ে মুচকি হেসে রোদ্দুরের পিঠ চাপড়ে দিল। উসমান আলীকে ইশারা করে দুজন 19 নম্বর কেবিনে ঢুকলো। ওহি বাবার গমন পথের দিকে চেয়ে কৃতজ্ঞতার হাসি হাসলো। ঘুরে দাঁড়িয়ে রোদ্দুরের দিকে তাকালো। রোদ্দুরের মুখভঙ্গি এখনো স্বাভাবিক হয়নি। ওহি এগিয়ে গিয়ে বলল, এভাবে আর দাঁড়িয়ে থাকবেন? অজান্তা, ওনারা যা বলল তা কি সত্য? আমি কি জেগে জেগে স্বপ্ন দেখছি? রোদ্দুরের বিস্ফোরিত দৃষ্টি দেখে ওহি মাথা নাড়ালো। রোদ্দুরের হাতে এক টান মেরে বলল, এবার বগিতে আমার পাশে বসে স্বপ্নের বাকি অংশটা দেখবেন, চলুন। ট্রেন ছুটে চলেছে অবিরাম গতিতে। একের পর এক স্টেশন পেরুতে পেরুতে ক্লান্ত এখন সে। আর কিছুটা পথ পেরুলেই শেষ স্টেশন। ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, নতুন অভিজ্ঞতা, ভালো লাগা, খারাপ লাগা, সুখ স্মৃতি, দুঃখ স্মৃতি সহ অসংখ্য টুকরো টুকরো ঘটনার সাক্ষী হয়ে সবাই শেষ গন্তব্যে নেমে যাবে। এই গন্তব্যে দীর্ঘ সময় ট্রেন ভ্রমণের সমাপ্তি ঘটবে। শুরু হবে নতুন গন্তব্য। জীবন থেমে থাকে না। এ যে ফরএভার ট্রেন। এর শেষ গন্তব্য মৃত্যু। মৃত্যুতে এই ছুটে চলা ট্রেনের চির সমাপ্তি ঘটবে। ছুটন্ত এই ট্রেনে পরিচয় হওয়া দুজন মানব মানবী ছুটে চলেছে নিজ গন্তব্যে। রাতের আধারে 6 বগির জানালার ধারে বসে দুজন নিশ্চুপ অন্ধকার অবলোকন করছে। কাঁধে মাথা রেখে ট্রেন ছুটে চলার শব্দের সাথে একে অপরের নিস্তব্ধতাকে গুণে চলেছে যেন। একে অপরের শ্বাস প্রশ্বাস গুণে চলেছে। একে অপরের হাতের ভাঁজে থাকা হাত তারা ছাড়বে না। এই হাত ধরেই তারা ট্রেনের শেষ স্টেশন পেরিয়ে ভালোবাসা নামক নতুন স্টেশনে পা রাখবে। পরিশিষ্ট টানা 7 বারের মতো ওহিকে ফোন করে পেল না রোদ্দুর। ওহি তার ফোন তুলছে না। ব্যালকনি থেকে রুমে ঢুকে ফোনটা বিছানায় ছুঁড়ে মারল সে। এই মেয়ে তাকে ভেবেছে কি? এত অবহেলা কেন করবে? সব সময় নিজের মর্জি মতো কেন চলবে? সে চেঁচিয়ে তার পিএ ইউনিসকে ডাকলো। অল্প বয়স্ক এক ছেলে তৎক্ষণাৎ রুমে ঢুকে বলল, স্যার। তোমাদের ম্যাডাম এখন কোথায় থাকতে পারে, কোনো আইডিয়া আছে? স্যার, হসপিটালে থাকার সম্ভাবনা বেশি। কি? এত রাতে হসপিটালে কেন থাকবে? ম্যাডামের প্রতি বুধবার রাতে হসপিটালে ডিউটি থাকে। আজ তো বুধবার, ভুলে গেছেন নিশ্চয়। তবে বাসাতেও থাকতে পারে। কেন স্যার, আপনি যাবেন? রোদ্দুর দেয়াল ঘড়ির দিকে তাকালো। 10টার উপরে বাজে। রাত বেশি না হলেও তাকে শাওয়ার নিতে হবে। বাইরে থেকে মাত্র সে ফ্ল্যাটে ফিরেছে। নিজের দিকে এক পলক চেয়ে সে হুকুমের স্বরে বলল, ইউনুস, এক কাজ করো, আমি শাওয়ারে ঢুকবো। মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগবে। এর মধ্যে তুমি আর ড্রাইভার গিয়ে অহিকে নিয়ে আসবে। আসতে রাজি না হলে ভয় দেখিয়ে জোর করে তুলে নিয়ে আসবে। ইউনুস চমকে বলে উঠল, স্যার, এত রাতে ম্যাডামকে তুলে নিয়ে আসবো?
এত অবাক কেন হচ্ছ? আমার বউকেই তো তুলে নিয়ে আসতে বলছি, অন্য কেউ তো নয়। বিয়ে করা বউ আমার, যদিও পারিবারিকভাবে মিডিয়া থেকে লুকিয়ে বিয়ে করেছি, তবুও তুমি তো জানো। তাহলে সমস্যা কোথায়? পারবে না? রোদ্দুরের বিরক্তি ছড়া কণ্ঠে ইউনুস ভরকে গেল। বেশ কনফিডেন্স নিয়ে বলল, পারবো স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। ইউনুস ঝড়ের বেগে রুম ত্যাগ করলো। রোদ্দুর দরজার দিকে এক পলক চেয়ে ঝপ করে বিছানায় শুয়ে পড়ল। আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করার পর থেকে সব সময় থেকে ব্যস্ত থাকতে হয়। ওদিকে ওহি তার ডাক্তারি পেশা নিয়ে ব্যস্ত। বিগত 1.5 বছরে তাদের দুজনের কদাচিৎ দেখা হতো, অথচ রোদ্দুর ওহিকে না দেখতে পেয়ে সারাক্ষণ হাঁসফাঁস করত। চোখের সামনে ওহির চেহারা ভাসত সব সময়। কোনো কাজে মন বসে না, শুটিংয়ে মনোযোগ নেই। এসব থেকে রক্ষার জন্য আজ 17 দিন হলো সে ওহিকে বিয়ে করেছে, কিন্তু বিয়ের পর থেকে ওহি তাকে আরো বেশি করে ইগনোর করা শুরু করেছে। কাছে বসছে না, দুটো কথা বলছে না, একটু ছুঁয়ে দিচ্ছে না। আবার বিয়ের 2 দিন পরেই সে নিজের ফ্ল্যাটে চলে গেছে। ওহি তার বাবা মা সহ এখন হসপিটালের কাছাকাছি একটা ফ্ল্যাটে থাকে। রোদ্দুর 2 দিন শুটিংয়ের ফাঁকে সেই ফ্ল্যাটে গেছে, হসপিটালে গেছে 2 দিন। সব জায়গায় গিয়ে দেখে ওহি লাপাত্তা। ওহি যেন তার সাথে লুকোচুরি খেলছে। ধরা দিব দিব করে কিছুতেই ধরা দিচ্ছে না। গায়ের ঘরমাক্ত শার্টটা একবার নাকে শুকে রোদ্দুর বিছানা ছেড়ে উঠে পড়ল। ওয়াশরুমে ঢুকে মন কিছুটা হালকা হলো। শাওয়ারের সবকিছু একদম রেডি। শাওয়ার শেষ করে শুধু টাওয়েল পরে ওয়াশরুম থেকে বের হলো রোদ্দুর। মনটা ফুরফুরে হয়ে গেছে অনেকটা। মাথার ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়া দিয়ে সামনে এগোতে ওহিকে চেয়ারে বাঁধা অবস্থায় দেখে চমকে উঠল। পরক্ষণে নিজের উদাম গায়ের দিকে নজর পড়তে লজ্জায় কুঁকড়ে গেল। এক টানে টাওয়েল খুলে গায়ে পেঁচিয়ে বলল, অজান্তা, তুমি কিছু দেখোনি, রাইট? ওহির ভ্রু কুচকে গেল। এই ছেলে গাধাদের কোন স্তরে পড়ে? কোমর থেকে টাওয়েল খুলে গায়ে পেঁচাচ্ছে। এদিকে নিচে যে পুরাতন ঢাকার সদরঘাট, সে চোখ সরিয়ে চেঁচিয়ে বলল, কিছু কাপড় অন্তত পরুন, নাকি আর্টিস্টের রাতের বেলা উন্মুক্ত শরীরে থাকতে হয়? রোদ্দুর নিচের দিকে তাকিয়ে অস্ফুট শব্দ করল। প্রেম প্রেম পাগলামি ছবির শুটিং এর সময় ভিলেনকে যে গালিটা দিয়েছিল, মনে মনে নিজেকে সে জঘন্য গালিটা দিল। অতঃপর মিনমিন করে বলল, অজান্তা, তুমি যা ভাবছো বিষয়টা তেমন নয়। এই দেখো, আমি আন্ডারওয়্যার পরেছি। ওহি চোখ বন্ধ করে ফেলল। একে বলা আর না বলা সমান কথা। তার জাস্ট চিন্তাতে আসে না এমন একটা হাদারম টাইপের ছেলে কি করে সিনেমার হিরো হয়। সে চোখ তুলে দেখলো রোদ্দুর তড়িঘড়ি করে ওয়াশরুমে ঢুকেছে। খুব তাড়াতাড়ি সে ওয়াশরুম থেকে বের হলো এবং ওহি অবাক হয়ে লক্ষ্য করলো যে রোদ্দুর 3/4 প্যান্টের সাথে উল্টো করে ফতুয়া পড়েছে। সে ঘাটতে গেল না, হতাশ সুরে বলল, হাত পায়ের বাঁধন খুলুন, ব্যথা পাচ্ছি। রোদ্দুরের খেয়ালে এলো ওহি চেয়ারে বাঁধা। সে এক ছুটে এগিয়ে গিয়ে ওহির হাত পায়ের বাঁধন খোলার চেষ্টা করলো। পায়ের রশিটা খুব তাড়াতাড়ি খুলতে পারলো, কিন্তু হাতের গিঁট খুলতে পারলো না। অসহায় চোখে ওহির দিকে চাইতে বুকের বাঁ পাশে ব্যথা শুরু হলো তার। নিজেকে সামলে মুখটা নিচু করে দাঁত দিয়ে গিঁট খোলা শুরু করলো। ওহি মুখ ঘুরিয়ে বলল, গেট খুলতে বলেছি, হাতে চুমু খাওয়ার পারমিশন দেইনি। রোদ্দুরের ছটপটানি ভাব আরো বেড়ে গেল। গেট খুলতে গিয়ে তালগোল পাকিয়ে সে আরো আষ্টে পৃষ্ঠে গেট দিয়ে ফেলল। অপরাধীর মতো মুখটা কাচুমাচু করে ওহির দিকে তাকালো। ওহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সিনেমার নায়িকাদের যখন ভিলেন আটকে রাখে তখন তো 2 সেকেন্ডে সব বাঁধন খুলে তাকে রক্ষা করে। আমার বেলা সব অগোছালা কেন? রোদ্দুর রশি খুলতে সক্ষম হলো না। দ্রুত উঠে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে কাঁচি নিয়ে এলো। রশি কেটে ওহিকে মুক্ত করে বলল, মানে ডক্টর অজান্তা ওহি, ভেরি সরি। আমার অ্যাসিস্ট্যান্টকে শুধু বলেছিলাম শাওয়ার শেষ করে যেন আমি অজান্তাকে দেখতে পাই। আসতে না চাইলে প্রয়োজনে তুলে আনবে। আমি ধারণা করিনি তারা আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে। সত্যি সত্যি তোমায় জোর করে তুলে নিয়ে আসবে। খুবই দুঃখিত। যদিও না আসতে চান, চাওয়ার অভিনয় করেছি, তবুও আমি ইচ্ছেই না এলে কারো ক্ষতি ছিল না নিয়ে আসার। তা এই মাঝরাতে আমায় তুলে নিয়ে আসার কারণ কি? কি করবেন আমাকে দিয়ে? রোদ্দুরের বুকের ভিতর 10 নম্বর বিপদ সংকেত দেখা দিল। হার্ট বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। ডান হাতটা বুকের বাপাশে চেপে ধরে বিড়বিড় করে বলল, ও মাই গড, এত রাতে অজান্তা আর আমি এক ঘরে? কি হবে এবার? কি করব ওকে দিয়ে? ওহির কপালে ফুটে ওঠা সূক্ষ্ম ভাঁজের দিকে চোখ পড়তে সে ফ্যাকাশে ভাবে হেসে বলল, হ্যাঁ, মানে কফি। তোর হাতে 1 কাপ কফি খাওয়ার জন্য তুলে নিয়ে এসেছি।
ওহি একটা নিঃশ্বাস ছাড়ল। রোদ্দুরের মিথ্যাগুলো এত খাপছাড়া হয় যে বুঝতে 2 সেকেন্ড সময় লাগে না। সে চেয়ার ছেড়ে উঠে রোদ্দুরের রুমের সর্বত্র নজর বোলালো। এই ফ্ল্যাটে সে এর আগে আরো কয়েকবার এসেছে, দিনে, রাতে নয়। রোদ্দুর আর্টিস্ট হওয়ার পর থেকে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে। এখানে ডিরেক্টর, স্টাফের লোকজন প্রায়ই নানা রকম চুক্তিনামা নিয়ে আসে। তার কর্মজীবনের সবকিছু এই ফ্ল্যাটে। সময় সুযোগ পেলেই রোদ্দুর তাদের নিজস্ব ফ্ল্যাটে গিয়ে বাবা মায়ের সাথে থাকে। পেছন থেকে কেউ জড়িয়ে ধরতে ওহির ঘোর কাটে। ঘোর কাটতে পেটের কাছে রোদ্দুরের কম্পমান হাত দুটো ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু রোদ্দুর ছাড়ল না। ওহি রুদ্ধ কণ্ঠে বলে উঠল, আপনি আমায় আর আগের মতো ভালোবাসেন না। কে বলেছে ভালোবাসি না? এই দেখো অজান্তা, তোমায় ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না, দম বন্ধ হয়ে আসে, সবকিছু ফাঁকা ফাঁকা লাগে। একমাত্র তোমার কাছে এলে বুকে সুখের ব্যথা শুরু হয়, নিজেকে বড্ড বেশি অগোছালো মনে হয়। একমাত্র তোমায় ছুঁয়ে দিলে অনুভূতির জোয়ারে ভেসে যাই, অজানা ভয় আর লজ্জায় কুকড়ে যাই। আমার সব অনুভূতি যে অজান্তা ওহি নামক মেয়েটির জন্য। চোখের পানিতে ওহির গাল ভিজে উঠল। রোদ্দুর তাকে ঘুরিয়ে সযত্নে গাল মুছে দিল। বাইরে থেকে বন্ধ করা দরজার দিকে এক পলক চেয়ে ওহির গায়ে সাদা অ্যাপ্রন খুলে ফেলল। ওড়নায় হাত দিতেই ওহি খপ করে হাত ধরে ফেলল। চমকে বলে উঠল, কি করছেন? তোমার গরম লেগেছে নিশ্চয়ই, সেজন্যই সরিয়ে ফেলছি। এত ঠান্ডা আবহাওয়ায় গরম কেন লাগবে? তাছাড়া এসি চলছে, আমার তো শীতে জবুতবু অবস্থা। রোদ্দুর কেঁদে দিয়েছে প্রায়। এই মেয়েকে আর কি করে বোঝাবে সে? এর বেশি বোঝানো তার পক্ষে সম্ভব নয়। সে অসহায় মুখ করে ঘুরে দাঁড়াতেই ওহি এক টানে ফের নিচের দিকে ঘোরালো। মুচকে হেসে উঁচু হয়ে রোদ্দুরের মুখের সর্বত্র এলোপাতারি চুমু খেলো। মাঝরাতে ওহিকে বুকে জড়িয়ে রোদ্দুর তার পিয়ে ইউনুসকে লম্বা একটা মেসেজ দিল, যার সারমর্ম এই যে সে আর সিনেমা জগতে কাজ করবে না। শখের বসে 3টে ছবি করেছে, তার 4র্থ ছবি হজবরালার টিজার বের হয়েছে। ইতিমধ্যে সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে, অনেক টাকাও ইনকাম করেছে। আর মুভি টুভিতে কাজ করবে না, এখন সে বউ নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াবে। ঘোরাঘুরি শেষ হলে ফুড ব্লগিং দিয়ে শুরু করে বাবার বিজনেস হাতে দিবে। তার জীবনের এখন একটাই লক্ষ্য, সেটা হলো সুযোগ পেলেই বউয়ের আঁচল ধরে পেছন পেছন ঘুরঘুর করা আর ডাক্তার বউয়ের কাছে নানাবিধ রোগের চিকিৎসা নেওয়া। অজান্তা ওহি তার পরিবারকে ঘিরে বেড়ে ওঠা। তার একান্ত ছোট্ট পৃথিবী ভয়ানক সুন্দর যে এর বাইরে তার কিছুই চায়